সবাই একটু মিউট করে রাখুন, হ্যাঁ। আপনাদের কথার জন্য অনেকে আমার কথা শুনতে পাবেন না, সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়। আর দু একজন ভিডিও অন করে রাখুন, তাহলে আমার ভালো হয় আর কি। আমি একটা মোবাইলের সঙ্গে কথা বলছি, তাই সম্ভব হলে দু একজন ভিডিও অন করে রাখবেন, বাধ্যতামূলক নয়। তবে যাদের পক্ষে সম্ভব হবে একটু ভিডিও অন করে রাখবেন। আজকে আমরা শিখবো ধ্বনির উচ্চারণ। আমাদের স্বরধ্বনি আছে, ব্যঞ্জন ধ্বনি আছে, এর মধ্যে ব্যঞ্জন ধ্বনির কিছু জিনিস আজকে আমরা শিখবো। শুরু থেকে ক্লাসটি একটু মন দিয়ে শুনবেন, কারণ প্রথম দুটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুটি ক্লাস হলো একদম বেসিক যে জিনিসগুলো আছে আমরা সেগুলো শিখবো। মূলত বর্ণ দিয়ে শব্দ হয়, শব্দ দিয়ে বাক্য হয়, আর সেই বাক্যগুলো আমরা ব্যবহার করি মনের ভাব প্রকাশের জন্য। তাই আপনি যদি বর্ণের উচ্চারণ অর্থাৎ ধ্বনির উচ্চারণ ভুল করেন, তাহলে কিন্তু আপনার বাক্যের উচ্চারণও ভুল হবে, আলটিমেটলি আপনার কথায় কিন্তু অনেক বেশি প্রমিত বা ভাষায় কথা বলতে গেলে অনেক বেশি ভুল হবে আপনার। তো এই জন্য আগে আমাদের বেসিক যে জিনিসটি ধ্বনির উচ্চারণটি ক্লিয়ার হতে হবে। ধ্বনির উচ্চারণে আগে আমাদের একটি ক্লাস ছিল, শুধু আমরা অল্প প্রাণের মহাপ্রাণ ধ্বনির ব্যাপারগুলো শিখতাম। কিন্তু এই কোর্সে আমরা, আপনারা হয়তো ভর্তি হওয়ার আগে জেনেছেন যে আমরা নতুন অনেক কিছু এনেছি। আমরা অনেক কিছু অ্যাড করেছি যেন আপনাদের কোনো সমস্যা না হয় বা একদম সবকিছু শিখে যেতে পারেন। এর মধ্যে একটি হলো এই ধ্বনির উচ্চারণ স্থান। ধ্বনির উচ্চারণ স্থান জানার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন ধ্বনিটি ঠিক কোন জায়গা থেকে উচ্চারিত। আমাদের কিন্তু যে বাকযন্ত্র রয়েছে, বাকযন্ত্রের মাধ্যমে আমরা কথা বলি বা ধ্বনির উচ্চারণ করি। তো বাকযন্ত্রের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ধ্বনিগুলো উচ্চারিত হয়ে থাকে। আমরা আজকে স্বরধ্বনির কথায় যাচ্ছি না। ব্যঞ্জন ধ্বনির দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় উচ্চারণের সময় বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। সেই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমরা একটু স্লাইড দেখে নিই। আপনাদের একটি পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফটি আপনারা ডাউনলোড করে কাছে রাখবেন। তাছাড়াও আমরা স্ক্রিনে কিন্তু একটি স্লাইড দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই স্লাইডে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলা ভাষার বিভিন্ন ধ্বনি তৈরি হয় কিন্তু মুখ গহ্বরের বিভিন্ন স্থান থেকে। এগুলো সম্পর্কে আমরা এখন স্পষ্ট ধারণা নেব। পরবর্তী স্লাইডে চলে যাই। আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, একটি ইলাস্ট্রেশন, যেখানে আমাদের বাকযন্ত্রের বিভিন্ন অংশ যুক্ত আছে। একটু আমরা পরবর্তী স্লাইডে যাব, হ্যাঁ। বাকযন্ত্র চিহ্নিতকরণ যে ইলাস্ট্রেশন আছে সেখানে একটু চলে যাব। আমি একটু জুম করে দেখুন। এখানে বাকযন্ত্রের পিডিএফ পান, কিন্তু অ্যাডমিন দিয়ে দিয়েছিলেন, গ্রুপে দেখবেন পেয়ে যাবেন। আর এখন আমি স্লাইড শেয়ার করেছি, দেখুন। সেই পিডিএফটা স্লাইড শেয়ার করেছি আপনাদের স্ক্রিনে। এখানে কিন্তু বাকযন্ত্রের বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে, একদম ফুসফুস থেকে শুরু করে নাসিকা গহ্বর, গহ্বর, দন্তমূল, শক্ততালু, বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে। আমরা প্রথমেই এই যে বাকযন্ত্রের বিভিন্ন চিহ্নিতকরণ শিখি। একটু মিউট করে রাখুন সবাই। আচ্ছা, আমি সেন্ট্রালি মিউট করে দিচ্ছি, নয়তো অনেকেই বারবার বলার পর মিউট করছেন না। আপনারা আমার কথা শুনতে পাবেন। তাছাড়া আপনাদের এই ক্লাসটি কিন্তু এখন রেকর্ড করা হচ্ছে। মিউট করা না হলে ওই রেকর্ডিং এর মধ্যেই নয়েজ। কি ব্যাপার, মিউট হয়েছে না? হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। তো বাকযন্ত্রের বিভিন্ন অংশ দেখুন এখানে দেওয়া আছে। আজকে আমরা আগে চিহ্নিতকরণ শিখবো, যে কোন অংশটিকে আমি কোন নামে রাখছি। তারপর যখন আমি বলবো যে ক আপনার এই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ ক এই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এই জন্য আমাদের চিহ্নিতকরণটা ভীষণ জরুরি। এই জায়গায় অনেকগুলো জিনিস দেওয়া আছে, আমরা সবগুলো শিখবো না। আপনি যদি এই যে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া আছে সবগুলো শিখতে যান, তাহলে এখন হজবরল হয়ে যাবে, মনে রাখতে পারবেন না। আমরা খুব সহজ পদ্ধতিতে আগাবো। আমাদের এটি কিন্তু একটি প্রয়োগমূলক শিক্ষা, যেহেতু কথা বলা শিখছি আমরা। প্রমিত বাংলা, কবিতা আবৃত্তি, এগুলো হচ্ছে প্রয়োগমূলক শিক্ষা। হাতে কলমে মুখস্থ বা লিখিত ব্যাপার নয়, কিন্তু বেশিরভাগই আমরা প্রয়োগ করতে পারি যেন। এই জন্য যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন আমরা সেগুলো আগে একটু শিখে নিই, হ্যাঁ। যেগুলো আমি বলে দেবো আমরা একটু সেগুলোই শিখবো। মারুফ, আপনি একটু ইলাস্ট্রেশনে চলে যান। ছবিটি আছে, ছবিটিতে চলে যান। দেখুন, ছবিতে প্রথমেই রয়েছে আমাদের দন্তমূল কোনটি? আমাদের ওপরের পাটির যে দাঁত রয়েছে। আবার একটু লক্ষ্য করবেন, হ্যাঁ। আপনি যদি এই অংশটি ক্লিয়ার হয়ে যান, তাহলে কিন্তু কোন ধ্বনি কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেটিও আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তাই এই অংশটি মন দিয়ে শুনবেন। আমাদের পরবর্তী যে উচ্চারণের নিয়ম রয়েছে, ব্যাকরণিক নিয়মের ক্লাসগুলো যদি কোনো কারণে আপনার মিস হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনি জুম ক্লাসের যে রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখে সেটি আবার পরবর্তী এক সময় আপনি শিখে নিতে পারবেন। কিন্তু ধ্বনির উচ্চারণ যদি আপনি না শিখেন, তাহলে পরবর্তীতে নিয়মের ক্লাসে আপনি আটকে যাবেন। কারণ ধ্বনির উচ্চারণ একদমই বেসিক। আপনি যত কঠিন কঠিন নিয়মে শিখেন না কেন, ধ্বনির উচ্চারণ না জানলে কোনো নিয়মে কিন্তু কার্যকর আসলে করতে পারবেন না। ভুল উচ্চারণই হবে আপনার। তো আজকে ধ্বনির উচ্চারণের 50% আমরা আজকের ক্লাসে শিখবো। বাকি 50% ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিখবো। মারুফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু ইলাস্ট্রেশনে যে স্লাইডটি আছে সেখানে চলে যাবেন, যেখানে ছবি দেওয়া আছে বাকযন্ত্রের। আমাদের এখানে শুধু উচ্চারণ স্থান দেখাচ্ছে, আমার এখানে আসলে স্লাইড হচ্ছে না।
আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করছিলাম দন্তমূল নিয়ে। দন্তমূল কোনটি? সামনের অংশের যে দাঁতের ওপরের পাটি রয়েছে, ওপরের পাটির গোড়াকে আমরা বলবো দন্ত। আবার একটু শুনবেন, হ্যাঁ। আমরা যখনই ধ্বনি তত্ত্বে ধ্বনি শেখার জন্য যখনই বলবো যে এই ধ্বনিটি দন্তমূল থেকে উচ্চারিত হয়, তখন আপনারা কিন্তু কি মনে করবেন? এই যে সামনের অংশের ওপরের পাটির দাঁতের গোড়া। এখানে কিন্তু অনেক দাঁতের গোড়া আছে, সেগুলো নয়, হ্যাঁ। যখনই আমি বলবো যে এই ধ্বনিটি দন্তমূল থেকে উৎপাদিত হচ্ছে, তখন আপনারা বুঝে নেবেন কি সামনের অংশের ওপরের পাটির দাঁতের গোড়া থেকে উৎপাদিত হচ্ছে এই ধ্বনিটি। এই হলো আমাদের দন্তমূল। মারুফ, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু আমাদের স্লাইডটি আপনি ওপেন করবেন, চিত্র যেখানে সেটা একটু ওপেন করবেন। হ্যাঁ, এক জায়গায় আটকে আছে, ওনার কি সমস্যা হলো বুঝতে পারছি না। আচ্ছা, আপনাদেরকে যে পিডিএফটি দেওয়া হয়েছে সেটি একটু ওপেন করুন। পিডিএফটি একটু ওপেন করুন, আমি মারুফকে একটি মেসেজ করি। আচ্ছা, এটা মনে হয় কোনো সমস্যা হচ্ছে, টেকনিক্যাল সমস্যা। আপনার একটু পিডিএফ, হ্যাঁ হ্যাঁ, পিডিএফ থেকে দেখুন তাহলে। আর আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা দন্তমূল বলতে বুঝতে পারছি এই যে ওপরের পাটির সামনের অংশের ওপরের পাটির দাঁতের গোড়াকে আমরা বলবো দন্তমূল। ঠিক আছে। তারপরে আমাদের রয়েছে জিহ্বা। জিহ্বা তো আমরা চিনি। আমি গ্রুপে পরে যুক্ত হয়েছে, পিডিএফ পাচ্ছি না। একটু আমি দেখি আপনাদের গ্রুপে পিডিএফটি দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, পিডিএফটি আমি পাঠিয়ে দিচ্ছি, আমরা একটু জিহ্বা নিয়ে আলোচনা করি। আমি যেটি বলছিলাম, আহ জিহ্বাকে আমরা অনেকে বলি জিহ্বা, তাই না? কিন্তু এটি জিহ্বা হবে না, এর সঠিক উচ্চারণ হবে জিহ্বা। আরেকটি শব্দ আছে জিভ। জিভ বা জিহ্বা। এই জিহ্বাকে আমরা অনেক সময় জিহ্বা, জিহ্বা এভাবে বলি। জিহ্বা, জিহ্বা এভাবে হবে না, এর সঠিক উচ্চারণ হবে জিহ্বা। জ রস্বইকার জি, হ ব সংযুক্ত আকার। এর উচ্চারণ হবে কি? জি উভা। আমি একটু চ্যাট বক্সে লিখি দেখুন। একটু দেখবেন। আর আপনারা সব সময় নোট রাখবেন। আমরা পিডিএফ দিচ্ছি, জুম রেকর্ড ক্লাস রাখছি, তবুও নোট রাখবেন। কিছু কিছু জিনিস নোট রাখলে দেখবেন পরবর্তীতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। মাঝে মাঝেই দেখবেন আমি কিছু জিনিসের কথা আপনাদের এমনি বলছি, যে জিনিসগুলো আপনারা একটু নোট রাখলে ভালো হয়। তো আমরা এর উচ্চারণ করবো জিহ্বা। এটা একটু আপনারা খেয়াল রাখবেন, জিহ্বা বা জিহ্বা হবে না, সঠিক উচ্চারণে হবে জিহ্বা। তো আমাদের রয়েছে দন্তমূল, জিহ্বা। জিহ্বাটাও আমাদের প্রয়োজন। তারপর রয়েছে আমাদের মূর্ধা। মূর্ধা কোনটি? আমাদের যে দন্তমূলের কথা বললাম, অর্থাৎ সামনের পাটির দাঁতের গোড়া দন্তমূল। দন্তমূল থেকে একটু ভেতরের দিকে গেলে দেখবেন একটু উঁচু একটি জায়গা আছে। এখন এই জিনিসগুলো আপনাদেরকে একটু জিহ্বা দিয়ে, আপনাদের জিভ দিয়ে অনুভব করে বুঝতে হবে। আয়নার সামনে রেখেও তো আপনারা ধরে বুঝতে পারবেন না, তাই জিভ দিয়ে অনুভব করে বুঝতে হবে কোন জিনিসটি কোন জায়গায় আছে। দেখুন, আমাদের দন্তমূলের পরে যদি জিভ দিয়ে একটু ভেতরের দিকে যান, উপরের উপরে দেখবেন একটু উঁচু জায়গা রয়েছে। উঁচু জায়গার একটু পরে গর্ত শুরু হয়েছে উপরে। এই যে উঁচু জায়গাটি রয়েছে, এখান থেকে মূর্ধা ধ্বনি উৎপন্ন হয়, এটিকে আমরা মূর্ধা হিসেবে চিহ্নিত করলাম, হ্যাঁ। প্রথমে দন্তমূল, দাঁতের গোড়া। দাঁতের গোড়া থেকে একটু ভেতরের দিকে যদি জিভটা আপনি নিয়ে যান, উপরের পাটিতে, উপরের অংশে একটু ভেতরের দিকে নিয়ে গেলে হালকা উঁচু জায়গা আছে। আপনারা সবাই একটু জিভ দিয়ে অনুভব করার চেষ্টা করবেন, হ্যাঁ। জিভ স্পর্শ করে একটু অনুভব করার চেষ্টা করবেন। হালকা যে উঁচু জায়গা আছে, উঁচু জায়গাটিকে আমরা বলবো মূর্ধা। এরপরে উঁচু জায়গার পরেই দেখবেন একদম গর্তের মতো নিচু জায়গা, জিভ দিয়ে অনুভব করলে আপনি টের পাবেন। গর্তের মতো নিচু জায়গা আপনারা কি খুঁজে পাচ্ছেন? এই যে গর্তের মতো ভেতরে চলে গিয়েছে, পুরোটি আমরা তালু হিসেবে চিহ্নিত করব। অর্থাৎ আমাদের মুখ্য গহ্বরের ওপরে ছাদের মতো যে অংশটি আছে, সেটিকে আমরা বলবো তালু। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, চিত্রটাও একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, আমি তো বুঝিয়ে বলছি, পাশাপাশি চিত্রটি একটু দেখবেন। মারুফ অলরেডি আমাদের চিত্রটি শেয়ার করেছেন। তাহলে আমরা কিভাবে তালু চিহ্নিত করব? আমাদের প্রথমে আসবে, আমি বারবার বলছি কারণ এই অংশটি বুঝতে পারলে বা পরের অংশটি আপনাদের জন্য সহজ হবে। দন্তমূল হলো সামনের দিকে ওপরের পাটির দাঁতের গোড়াকে আমরা বলবো দন্তমূল। দন্তমূল থেকে একটু ভেতরের দিকে গেলে হালকা উঁচু জায়গা আছে, সেটিকে আমরা বলবো মূর্ধা। হুম, মূর্ধা। মূর্ধা থেকে আরো ভেতরের দিকে চলে গেলে, অর্থাৎ মূর্ধা তো উঁচু জায়গায়, কিন্তু মূর্ধার পরেই দেখবেন ওপরে নিচু জায়গা শুরু হয়েছে।
এই যে আমাদের মুখ গহ্বরের উপরে ছাদের মতো অংশটি আছে, এই ওপরের পুরো অংশটিকে আমরা বলবো তালু। মূর্ধা ছাড়া ওপরের পুরো অংশটিকে আমরা বলবো তালু। এখন সামনের দিকের অংশটি হলো শক্ত তালু, আর একটু ভেতরের দিকে চলে গেলে আসে কোমল তালু। আমরা আলজিহ্বা চিনি না? আলজিহ্বা তো চিনি, হা করলে ভেতরে আলজিহ্বা দেখা যায় ছোট। আলজিহ্বার আগে আগে হচ্ছে কোমল তালু, সামনের দিকে শক্ত তালু, জিহ্বা দিয়ে যত ভেতরের দিকে যাবেন গলার দিকে, ভেতরের দিকে হলো কোমল তালু। তাহলে আমরা প্রথমে দেখলাম তিনটি জিনিস বেশি প্রয়োজন, আপনাদের এই তিনটি জিনিস আপনারা ভুলে যাবেন। প্রথমটি হলো দন্তমূল, সামনের পাটির দাঁতের গোড়া। দন্তমূলের পরে একটু ভেতরের দিকে গেলে হালকা উঁচু জায়গা যেটি, সেটি আমরা মূর্ধা হিসেবে চিহ্নিত করছি। মূর্ধার পরেই ভেতরে বাকি যে জায়গাগুলো আছে সবগুলো জায়গাকে আমরা তালু হিসেবে চিহ্নিত করবো উপরের অংশে। এরপরে আমরা জিহ্বার কথা বললাম, জিহ্বা তো আমরা চিনি। তারপর রয়েছে নাসারন্ধ্র, মানে কি আমাদের নাকের যে গর্ত সেটিকে আমরা বলবো নাসারন্ধ্র। তারপর আমাদের রয়েছে দাঁত, দাঁত তো আমরা সকলেই চিনি। ওষ্ঠ, ওষ্ঠ হলো কি আমাদের ঠোঁট, ওষ্ঠ। আসলে আমরা যদিও দুইটি ঠোঁটকে ওষ্ঠ বলি, কিন্তু মূলত ওপরের ঠোঁট হবে ওষ্ঠ, নিচের ঠোঁট হবে অধর। ওষ্ঠ এবং অধরের কি সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের ধ্বনি উৎপন্ন হয়। আমরা হচ্ছে আগের স্লাইডে থাকি। মারুফ, আপনার কি হচ্ছে, ল্যাপটপে কোনো সমস্যা হচ্ছে? এই যে হ্যাঁ, এই স্লাইডেই থাকি। ওপরের ঠোঁটটি হলো ওষ্ঠ, নিচের ঠোঁটটি হলো কি অধর। ওষ্ঠ এবং অধরের ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়ায় বিভিন্ন ধ্বনি উৎপন্ন হয় কিন্তু। জিভ আমরা চিনলাম, এটি হলো নিচের চোয়াল, তাই না? নিচের চোয়াল। তারপর আমাদের মুখ গহ্বর, মুখের পুরো অংশটি ভেতরে, সেটি হলো মুখ গহ্বর। তাছাড়াও আমাদের খাদ্যনালী এবং আমাদের খাদ্যনালী এবং শ্বাসনালী রয়েছে। এখন আমাদের শ্বাসনালী থেকে দিয়ে কিন্তু আমরা শ্বাস গ্রহণ করি, খাদ্যনালী দিয়ে খাবার গ্রহণ করি। অনেক সময় দেখবেন আমাদের কোনো কারণে যদি ভুলে শ্বাসনালীতে খাবার চলে যায়, সেক্ষেত্রে হয় কি আমাদের চোকিং হয়, তাই না? আমাদের কাশি উঠে যায়, চোকিং হয়। এটি হয় এই কারণে, কারণ আমাদের একই পাশাপাশি খাদ্যনালী এবং শ্বাসনালী রয়েছে। তো শ্বাসনালীটা আমাদের শব্দ উচ্চারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর ফুসফুস অনেক বড় ভূমিকা রাখে। ফুসফুস আমাদের বক্ষপিঞ্জরের ভেতরে সুরক্ষিত অবস্থায় আছে। আমরা একবার ইনহেল করি আর একবার এক্সহেল করি, এই যখন আমরা শ্বাসটা ছেড়ে দিচ্ছি আমাদের মুখ থেকে বাতাস বের হয়ে আসছে। আপনারা যদি হাত দিয়ে এইভাবে ধরে কথা বলেন দেখতে পারবেন কথা বলার সময় এখানে হচ্ছে বাতাস এসে বাড়ি খাচ্ছে, তাই না? এই যে বাতাস এসে বাড়ি খাচ্ছে, এই জিনিসগুলো আমরা কথা বলার সময় বুঝতে পারছি বাতাস বাড়ি খাচ্ছে। আর এই জন্য তার মানে কি, আমরা কথা বলার সময় কিন্তু বাতাস বেরিয়ে যাচ্ছে। এই যে বাতাস বেরিয়ে যাচ্ছে, মহাপ্রাণ না, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে এই বাতাসটা মুখগহ্বরের বিভিন্ন জায়গায় এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। ধরুন ঠোঁটে, তারপর আপনার তালুতে, জিহ্বায়। এই জিহ্বাটা কিন্তু বিভিন্ন জায়গায় স্পর্শ করে করে বাতাসটাকে বাধাপ্রাপ্ত করে এবং বিভিন্ন ধরনের ধ্বনির উৎপন্ন হয়। এখন আপনারা যে কাজটি করবেন, এই যে চিহ্নগুলো, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি হচ্ছে চিহ্নিত করেছি, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনারা একটু আপনাদের জিহ্বা দিয়ে অনুভব করার চেষ্টা করবেন। চিত্রতে দেখবেন, নিজে একবার অনুভব করার চেষ্টা করবেন যে নিজে আসলে কি চিহ্নিত করতে পারছেন কিনা। তারপর আমাকে জানাবেন সমস্যা আছে কিনা। যেমন কি কি আমরা করলাম: দন্তমূল, তালু, নাসারন্ধ্র বা নাকের ছিদ্র, ওষ্ঠ, দাঁত, জিভ, এগুলো তো আপনারা বুঝবেনই। এই যে বিশেষ করে আমাদের দন্তমূল, মূর্ধা, তারপর তালু, এই তিনটি জিনিস আপনারা চিহ্নিত করতে পারছেন কিনা একটু নিজেরা দেখবেন, চিত্রতে দেখবেন এবং আপনারা জিভ দিয়ে অনুভব করার চেষ্টা করবেন। তারপরে আমাকে জানাবেন কোথাও সমস্যা আছে কিনা বা আবার রিপিট করতে হবে কিনা। আপনার একটু চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখে জানাবেন রিপিট করতে হবে কিনা। যদি রিপিট করতে হয় আমি রিপিট করবো, আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম। আহ জান্নাতুল আপু লিখেছেন জি পারছি, বাহ। বাকিরাও একটু দেখবেন। জি পেরেছি, যে তিনটি পারছি। মূর্ধা কি বুঝতে পারছি না, ঠিক আছে মূর্ধাটা আমি আবার রিপিট করছি। দেখুন, প্রথমে আমরা চিহ্নিত করেছি আমাদের দন্তমূল, মানে কি সামনে দাঁতের যে গোড়া। দন্তমূলের একটু ভেতরের দিকে যদি আপনি জিভটি নিয়ে যান উপরেই, ভেতরের দিকে হালকা অল্প একটু সামনে গেলেই দেখবেন উঁচু জায়গা আছে। সে উঁচু জায়গাটি হলো মূর্ধা, সেটিকে আমরা মূর্ধা হিসেবে চিহ্নিত করছি। একটু পরেই দেখবেন এগুলো আমাদের কি কাজে লাগছে। জি, সবগুলো অনুভূত। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। মারুফ, আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মূর্ধা কি দন্তমূলের পরে খাঁজ কাটা অংশ নাকি মসৃণ? না না, মূর্ধা হলো একটু উঁচু জায়গা। হ্যাঁ, খানিকটা উঁচু জায়গা। খাঁজ কাটা হচ্ছে, হ্যাঁ কিছুটা দুই পাশে হালকা হালকা খাঁজ কাটা,
কিন্তু উঁচু যে অংশটি আছে আমরা সেটিকে চিহ্নিত করব। আপনি যখন উচ্চারণ করবেন তখন এই উঁচু অংশটি আপনার কাজে লাগবে। একদম হালকা উঁচু, আপনি দিক দিয়ে অনুভব করলে দেখবেন একটি অংশ উঁচু, এরপরে নিচু শুরু হয়েছে, এই যেখানে উঁচু ওই অংশটি আমাদের প্রয়োজন। মারুফ, আপনি একটু পরবর্তী স্লাইডে চলে যাবেন। দেখবেন যে আমাদের পরবর্তী স্লাইডে ব্যঞ্জন ধ্বনি আছে। এই যে বলা আছে যে ব্যঞ্জন ধ্বনি কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়। এই ব্যঞ্জন হলো কি বাধাজাত ধ্বনি। আমরা আজকের ক্লাসে শিখবো আমাদের এই যে ব্যঞ্জন ধ্বনি আছে, কোন ধ্বনিটি আসলে কোন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, কোনটি আমাদের তালু থেকে উৎপন্ন হচ্ছে, কোনটি মূর্ধা থেকে, কোনটি দন্তমূল থেকে। এই জিনিসগুলো প্রথমে আমরা ক্লিয়ার হব, তারপর কিছু ধ্বনি আমরা ধরে ধরে শিখবো। মূলত এই চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি ধ্বনি একটি একটি করে আমরা শিখবো। হ্যাঁ, নিচের ঠোঁটটি অধর বলা হয় মূলত। তো একটি একটি করে প্রতিটি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিটি ধ্বনি আমরা একটি একটি করে শিখবো, কিন্তু আজকের একটি ক্লাসে আমাদের পক্ষে আসলে প্রতিটি ধ্বনি শেখা সম্ভব নয়। যদি আমরা শিখতে যাই তাহলে অনেক দ্রুত করতে হবে, সেক্ষেত্রে আপনারা আসলে আপনাদের কাছে কনসেপ্ট আর ক্লিয়ার থাকবে না। তো আমরা বুঝে বুঝে আগাই। এই জন্য প্রথমে আমরা প্রতিটি ধ্বনি কোন কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে সেটি আগে ক্লিয়ার হব, তারপর ব্যঞ্জন ধ্বনির কিছু অংশ আজকে আমরা ধরে ধরে শিখবো। হ্যাঁ, প্রথমে আমি ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণ করছি। আজকে কিন্তু শেখার পরে পুরোপুরি শেখা হবে না। হ্যাঁ, আজকে 50% আমাদের শেখা হবে, এটা একটু মাথায় রাখবেন আপনারা। ব্যঞ্জন ধ্বনিগুলো আমি উচ্চারণ করছি শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা মন দিয়ে শুনবেন। উচ্চারণ করছি ব্যঞ্জন ধ্বনি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, হ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, হ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, র, র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই ছিল আমাদের ব্যঞ্জন ধ্বনি। এবার একটু পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখবেন 5টি স্থানের কথা বলা আছে। এখন আমরা এই 5টি স্থানে কিভাবে কিভাবে আমাদের বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটি নিয়ে একটু আলোচনা করছি। আবারও বলছি, যেমন আমাদের প ফ নিয়ে একটি কনফিউশন আছে, সেটি আমরা শিখবো, কিন্তু আজকের ক্লাসে না। হ্যাঁ, তাই আপনারা হচ্ছে এটা নিয়ে ভয় পাবেন না যে আমি তো এখানে বুঝতে পারছি না, ক্লাস তো শেষ হয়ে গেল। মূলত আমি সবগুলো ধ্বনি আপনাদের শিখিয়ে দেবো। আজকে যে ধ্বনিগুলো শিখছি সেগুলো একটু মন দিয়ে শুনবেন, কিন্তু তার আগে প্রতিটি ধ্বনির উচ্চারণ স্থান আমরা একটু জানবো। মারুফ, আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠধ্বনি, 5 প্রকার স্থান আমরা দেখতে পাচ্ছি। এই 5 প্রকার স্থানে কিভাবে ধ্বনি উচ্চারিত হয় সেটি নিয়ে আলোচনা করি। চলুন। প্রথমেই রয়েছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি হলো আমাদের কণ্ঠনালী থেকে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়। এক্ষেত্রে আমাদের কণ্ঠের কাজ রয়েছে, পাশাপাশি জিভের একদম গোড়া আগান, জিভের একদম যেখান থেকে জিভ শুরু হচ্ছে, জিভের গোড়া এবং কণ্ঠ এখানে কাজ করে। যেমন ধরুন আমি যদি বলি ক, একটু উচ্চারণ করে দেখবেন আপনারা। ক, ক উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের সামনের অংশের কিন্তু কোনো কাজ নেই, কণ্ঠ এবং জিহ্বার একদম গোড়ার অংশের কাজ আছে। তাই কয়েকটি কণ্ঠধ্বনি, যে ধ্বনিগুলো কি আমাদের কণ্ঠ এবং জিভের একদম গোড়া ব্যবহার করে উচ্চারিত হবে সেগুলোকে আমরা বলবো কণ্ঠধ্বনি। কি কি আছে দেখুন। ক, খ, গ, ঘ, ঙ, হ, এই সবগুলো ধ্বনি কণ্ঠধ্বনি। এখন ও এর ক্ষেত্রে আমরা একটু ভুল করি। ওকে আমরা অনেক উচ্চারণ করি উম্ম বা উম, এটি কিন্তু ভুল উচ্চারণ। আপনারা একটু স্লাইডের দিকে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, উম্ম আমরা যেটি বলি সেটি হলো ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে উ ও, উ ও। আমি একটু লিখে দিই চ্যাট বক্সে, দেখুন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খানিকটা নাকি স্বরে হবে, উচ্চারণ হবে উ। উ উচ্চারণ করার ক্ষেত্রেও দেখবেন আমাদের আসলে জিভের সামনের অংশে তেমন কোনো কাজ নেই, জিভের গোড়ায় মূলত উ উচ্চারিত হচ্ছে বা কণ্ঠে উচ্চারিত হচ্ছে। তাই এই 5 প্রকার, এই সরি এই 5 প্রকারের মধ্যে এই প্রথম প্রকার হলো কণ্ঠধ্বনি। আর তার অন্তর্ভুক্ত কি কি আছে? ক, খ, গ, ঘ, ঙ, হ। এবার আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন আমি যখন বলবো। আমরা অনেকে মনে করতে পারি যে এত বড় হয়ে গিয়েছে এখন উচ্চারণ ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে লজ্জা করছে। এই লজ্জা করবেন না, আসলে শেখার তো কোনো বয়স নেই। আমি আগেও বলেছি, আমি যখন যেই অ্যাক্টিভিটিস গুলো করবো আপনারা একটু আমাকে অনুসরণ করবেন। হ্যাঁ, আবার আমাদের মনে হতে পারে যে ঠিক আছে আমি মনে মনে বলি, না, মনে মনে বললে কিন্তু আপনার জিভের জড়তা দূর হবে না। জিভের জড়তা দূর করা, ধ্বনিগুলো সঠিকভাবে উচ্চারণ করার জন্য আপনার নিজে শব্দ করে উচ্চারণ করতে হবে।
অনেক সময় আমাদের মনে হতে পারে যে একটু উচ্চারণ করলে আর কি বা আমাদের পরিবর্তন হবে, কিন্তু যখন আপনি 15টি ক্লাসে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন, ধীরে ধীরে আপনার কিন্তু এই পরিবর্তনটা চলে আসবে। ও, এটি কি একটু জোর দিয়ে টান দিয়ে উচ্চারণ করতে হবে? না না, টান দিয়ে উচ্চারণ করতে হবে না, আপনাকে চন্দ্রবিন্দুটা ব্যবহার করে উচ্চারণ করতে হবে। ও, 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 যেভাবে লিখে দিয়েছি বানানটা এইভাবেই করবেন। খুব জোরে টান দিতে হবে না, শুধু চন্দ্রবিন্দুটা একটু নাকি স্বরে বলবেন, চন্দ্রবিন্দু একটু নাকি স্বরে উচ্চারণ করতে হয় আর কি। এটাই। তো যেটা বলছিলাম যে অল্প অল্প করে যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, অল্প অল্প প্রতিদিন ইনক্লুড করেন, 15টি ক্লাসের পরে কিন্তু এর পরিবর্তনটা বিশাল হবে। আমি আসলে আপনাদের একটি বইয়ের কথা বলি, অ্যাটমিক হ্যাবিটস, আপনারা সম্ভবত অনেকেই পড়েছেন। এই বইটিতে দেখবেন আমাদের হ্যাবিট ফরমেশনের কথা বলা হয়েছে, যে খুব অল্প অল্প করে প্রতিদিন বিভিন্ন হ্যাবিট যুক্ত করার মাধ্যমে আপনি নতুন একটি হ্যাবিট, ছোট ছোট হ্যাবিট যুক্ত যুক্ত করার মাধ্যমে বড় একটি হ্যাবিট ফরমেট করতে পারেন। যেমন আপনি যদি বই পড়ার কথা বলেন, যিনি বই পড়েন না বা বই পড়তে পছন্দ করেন না, তিনি যদি হঠাৎ করেই মনে করেন যে আমি এখন থেকে একদম একদিনে একটি বই শেষ করে ফেলবো, এটা কিন্তু আসলে সম্ভব না, কিংবা এটি খুবই কঠিন একটি ব্যাপার, বোরিং একটি ব্যাপার। কিন্তু যদি আপনি মনে করেন আমি বই পড়ার অভ্যাস তৈরি করব, এবং প্রতিদিন আপনি হচ্ছে 1 পৃষ্ঠা করে বই পড়েন, কিন্তু রেগুলার আপনাকে পড়তে হবে। 1 পৃষ্ঠা করে বই পড়তে পড়তে একটা সময় পরে দেখবেন আপনি 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা, মানে এই যে বই পড়ার অভ্যাসটা কিন্তু এভাবে ক্রিয়েট হয়। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র একক ধরে আমাদেরকে আগাতে হবে। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সূত্রটি আসলে প্রয়োগ করা যায়। আপনি যখন আজকে আমার সঙ্গে একটু পড়লেন, আগামীকাল একটু পড়লেন, তো প্রতিটি ক্ষেত্রে আপনি যখন অল্প অল্প করে যোগ করবেন, একসাথে যখন অনেক দিন কেটে যাবে, তখন পুরোটা সম্মিলিত ভাবে কিন্তু বড় একটি প্রভাব ফেলে আমাদের কথাবার্তায় কিংবা যে কোনো হ্যাবিটে আর কি। এই জন্য আমি অনুরোধ করব আপনারা আসলে আমি যখন উচ্চারণ করব আপনারাও কথা জোরে জোরে উচ্চারণ করবেন আর কি। চলুন উচ্চারণ করা যাক। আমি যখন বলবো আপনারা আমার পরে পরে রিপিট করবেন। ক, খ, গ, ঘ, ও এবং হ। আবার একটু বলবেন। এখানে কিন্তু ওই যে অল্প প্রাণ মহাপ্রাণের যে ব্যাপারগুলো আছে সেগুলো এখন আমরা করছি না, সেগুলো ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে সেগুলো ক্লিয়ার করবো। হ্যাঁ, এক ক্লাসে আসলে সম্ভব হবে না, আমি আপনাদেরকে আগে অর্ধেক ক্লিয়ার করে দিই, তবে 2 ক্লাস শেষ হওয়ার পর দেখবেন ধ্বনির উচ্চারণে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আবার একটু সবাই বলবেন। ক, গ, ঘ, উ এবং হ। তাহলে আমরা কি জানলাম, যে কণ্ঠধ্বনিগুলো আমাদের কণ্ঠ থেকে বা জিভের একদম গোড়া থেকে উচ্চারিত হবে। এ ছিল কণ্ঠধ্বনি। এবার আমরা একটু চলে যাই পরবর্তী স্লাইডে, তালব্য যে ধ্বনিগুলো আছে, যেগুলো আমাদের তালু থেকে উৎপন্ন হয় সেই ধ্বনিগুলোতে। আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের রয়েছে তালব্য এবং মূর্ধা। একটু মারুফ, আপনি তালব্য ধ্বনিতে যাবেন, তাহলে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য সহজ হবে সামনে থাকলে আর কি। তালব্য ধ্বনি আমাদের কি, মুখের যে তালু, একটু আগে আমরা যেটি শিখলাম যে তালু কোনটি, ওপরের যে অংশটুকু, আমাদের ছাদের মতো যে অংশ আছে মুখের, সে অংশতে স্পর্শ করে যে ধ্বনিগুলো উৎপন্ন হবে সেগুলোকে আমরা বলবো তালব্য ধ্বনি। আগে একটু মন দিয়ে শুনবেন। এখন আমরা শুধুমাত্র যে মুখের অভ্যন্তরে হচ্ছে মাঝ বরাবর যে অংশটি, সেটিই কিন্তু তালু নয়, বরং পুরোটা অংশই, ছাদের মতো পুরোটা অংশকে আমরা তালু হিসেবে চিহ্নিত করছি। তাহলে এই ধ্বনিগুলো তালুর যেই কোনো জায়গায় স্পর্শ করতে পারে। হ্যাঁ, তালুর যেই কোনো জায়গায় অল্প বা বেশি, যতটুকুই হোক না কেন, অল্প যদি স্পর্শ করে সেক্ষেত্রে আমরা এটি কি তালব্য ধ্বনি হিসেবে গণ্য করব। ঠিক আছে, অল্প যদি স্পর্শ করে, অল্প বেশি যেটুকুই স্পর্শ করুক না কেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটিকে তালব্য ধ্বনি হিসেবে গণ্য করব। তাই চ বা ছ এর ক্ষেত্রে আপনি দেখবেন অল্প একটু স্পর্শ করছে, কিন্তু আমরা এটিকে তালব্য ধ্বনি বলছি। যেমন চ, ছ, চ, ছ, একটু উচ্চারণ করে দেখবেন। হ্যাঁ, চ, ছ, চ, ছ, অল্প স্পর্শ করলে তালব্য ধ্বনি হবে। তারপর রয়েছে আমাদের জ, ঝ, জ, ঝ, চ, ছ, জ, ঝ। এই চারটি নিয়ে আমাদের কারো তেমন কোনো সমস্যা থাকে না। এই চারটি আমরা স্পর্শ করে বুঝতে পারি, জিভ দিয়ে স্পর্শ করে বুঝতে পারি যে তালব্য ধ্বনি আসলে উচ্চারণ ঠিক হচ্ছে। আবার বলি দেখুন, চ, ছ,
জ, ঝ। সমস্যা হয় আমাদের ইয়তে। ইয়তে আমরা অনেকে মনে করি তালুতে মনে হয় স্পর্শ করছে না, সামান্য পরিমাণ ইয়তেও কিন্তু তালুতে স্পর্শ করে। ইয়র উচ্চারণটি আমরা অনেকে করি নিয়, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে ইয়, ইয়। আমি লিখে দিচ্ছি এটিও, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। ইয় দেখুন, একটু এটাও একটু নাকি স্বরে হবে, ই ও, ই ও, এভাবে ইয়, ইয়। এখন ইয় যখন বলছেন দেখবেন মুখটা খানিকটা চ্যাপ্টা হয়ে উচ্চারিত হচ্ছে, ইয়, ইয়। ও যখন বলবেন তখন কিন্তু মুখ গোল হয়ে কণ্ঠ থেকে আসবে, ও। আর যখন ইও বলবেন তখন কিন্তু মুখটা হালকা চ্যাপ্টা হয়ে উচ্চারিত হবে, ই ও। যখন ইও বলছেন তখন জিভটা হালকা তালুতে স্পর্শ হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। চ, ছ, জ, ঝ, ইয়। এরপরে চলে যাই, এরপরে রয়েছে জ, জ অন্তস্থ জ বা জ, এটিও কিন্তু তালব্য ধ্বনি। এখন আমাদের সমস্যা হয়ে যায় তালব্য শতে। তা আমাদের কাছে তিনটি স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। নাম শুনে আমরা বুঝতে পারছি কোন স কোন কাতারে করছে। তালব্য স তালব্য ধ্বনিতে, মূর্ধন্য স মূর্ধাতে, এবং দন্ত স দন্ত ধ্বনিতে। তালব্য স এর ক্ষেত্রে এখন তিন প্রকার ধ্বনি, যদিও আমরা তিন কাতারে রাখছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে একটু মন দিয়ে শুনবেন। উচ্চারণের ক্ষেত্রে সাধারণত এই তিন প্রকার ধ্বনির উচ্চারণগত কোনো পার্থক্য নেই, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তিন শয়ের উচ্চারণগত কোনো ভিন্নতা নেই। যেমন ধরুন শেষ, শেষ শব্দটিতে প্রথমে রয়েছে তালব্য স, পরে রয়েছে মূর্ধন্য স। প্রথমে তালব্য স, পরে মূর্ধন্য স, কিন্তু আমরা উচ্চারণ একই রকম করে করছি, দেখুন শেষ, তাই না, শেষ একই রকম। আবার বলছি, আমরা তিনটিকে তালব্য স এর নাম তালব্য স, আমরা একে তালব্য ধ্বনির কাতালে ফেলছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা বর্ণতে উচ্চারণ করছি, শব্দতে উচ্চারণ করছি, তখন সাধারণত তিনটি ধ্বনির উচ্চারণগত কোনো ভিন্নতা নেই, একইভাবে উচ্চারণ হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার ভিন্নতা রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিন্নভাবে উচ্চারণ করবো, এর একটি নিয়ম আছে, নিয়মটি আমরা শিখবো। তাহলে আমরা এখন জেনে নিচ্ছি কি, তালব্য স এর উচ্চারণ দুই রকম, সরি স এর উচ্চারণ দুই রকম হয় তিনটি স এর ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারণ হবে ইংরেজি এস এইচ এর মতো, ইংরেজি এস এইচ এর মতো, যেমন শীষ দিলে যেমন হয় শেষ, অশেষ, এভাবে। তবে মাঝে মাঝে আবার ইংরেজি এস এর মতো হয়, বা স এর মতো হয়। আমরা একটু পরে আবার এটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি, এখন আমরা একটু জেনে নিই যে তালব্য স তালব্য ধ্বনিতে থাকবে, মূর্ধন্য স মূর্ধাতে, এবং আমাদের দন্ত স দন্ত ধ্বনিতে। নামের দ্বারাই আমরা বুঝতে পারছি, যদিও আমরা ভিন্ন ভিন্ন ভাবে ক্যাটাগরাইজ করেছি, তবে আসলে উচ্চারণগত তেমন ভিন্নতা, উচ্চারণগত ভিন্নতা নেই। আবার বলছি, তাহলে এখানে কি কি আছে, চ, ছ, জ, ঝ, ইঞ, জ, তালব্য স। আবার বলছি, তালব্য স গুলো আমাদের তালু থেকে উৎপন্ন হবে, চ, ছ, জ, ঝ, ইঞ, তালব্য স এবং জ। এইবার আমরা চলে যাই মূর্ধাধ্বনিতে। মূর্ধাধ্বনিগুলো কিভাবে হবে, আমাদের জিভের মাথার অংশটি মূর্ধায় হালকা চাপ দিয়ে উৎপন্ন করবে মূর্ধাধ্বনি। যেমন ধরুন ট, ঠ। জিভের এই সামনের অংশটি মূর্ধায় একটু দেখবেন বাঁকা হয়ে উল্টো দিক থেকে একটু হালকা চাপ দিয়ে উচ্চারিত হবে মূর্ধাধ্বনি গুলো। যারা চট্টগ্রাম হিল, যেমন বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে আমাদের কেউ আছেন কিনা আমি জানি না, চাকমা মারমা মানে আমরা হচ্ছে উপজাতি বা আদিবাসী যে যাই বলি না কেন, আপনারা কেউ যুক্ত থাকলে আসলে আপনারা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, আপনাদের এখানে একটু ভুল হয়, যাদের বুঝতে সমস্যা হবে আগে একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। হ্যাঁ, যাদের যাদের বুঝতে সমস্যা হবে আগে একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। তো এই যারা যুক্ত আছেন ওনাদের একটু এই ট, ঠ অর্থাৎ মূর্ধাধ্বনি উচ্চারণ করতে সমস্যা হয়। এখানে কেউ সম্ভবত আমাদের এই ব্যাচে নেই, যুক্ত থাকলে একটু লক্ষ্য রাখবেন। জিয়াউর রহমান লিখেছেন আমি খাগড়াছড়ি থেকে, কিন্তু আপনি তো বাঙালি, আপনার হচ্ছে সমস্যা হবে না। আহ জি, যারা একটু বাঙালি না তাদের জন্য সমস্যা হতে পারে আর কি। আপনি একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, অনেকদিন ধরে পড়াতে পড়াতে আসলে আমি একটু অভিজ্ঞতা অর্জন করেছি যে কোন অঞ্চলের কোন সমস্যাগুলো সাধারণত হয়। জ আর জ। আচ্ছা শেখ, আবার একটু দেখি, শেখ মর্জিমা আপু, আপনি যে দুটি দিয়েছেন এই দুটির উচ্চারণ একই হবে। সৌরভ দাস এই দুটি দিয়েছেন, বর্গীয় জ আর অন্তস্থ জয়ের উচ্চারণগত কোনো ভিন্নতা নেই, এই দুটি জয়ের উচ্চারণ একই রকম হবে জ। শুধু আরেকটি হলো ঝ, যেটি থেকে আমরা ঝড় লিখি, কিন্তু বর্গীয় জ আর অন্তস্থ জয়ের উচ্চারণগত কোনো ভিন্নতা নেই। মূর্ধাধ্বনি নিয়ে আলোচনা করছিলাম, এই যে হ্যাঁ হ্যাঁ, চিরন্তন আপনার কথাই আমি ভাবছিলাম যে আপনি আসলে আমাদের এই ব্যাচে কিনা। তো আমার অনেক বন্ধুরা আছে চাকমা, ওদের কাছ থেকে আমি দেখেছি যে এই ভুলটা হয়, বা বাকি যারা
শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচে যুক্ত হন। তো মূর্ধাধ্বনি উচ্চারণ করতে গিয়ে অনেক সময় দন্ত ধ্বনির মতো উচ্চারণ হয়ে যায়, যার কারণে দেখবেন টাকা বলতে গিয়ে শব্দটি হয়ে যায় টাকা। আমার বান্ধবীরাও দেখতাম বলতো যে 5 টাকা, 6 টাকা। তো এই যে টাকা বলার যে প্রবণতা, এটি হয় মূলত এই যে ধ্বনির উচ্চারণ স্থানের ভুলের কারণে। এটি একটু লক্ষ্য করবেন যখন আপনি মার্জিমা, আচ্ছা ঠিক আছে মার্জিমা, আমি দুঃখিত, আমি সম্ভবত আপনার নামটি ভুল উচ্চারণ করেছি। তো যখন আমরা মূর্ধাধ্বনি উচ্চারণ করব সেটি আমরা মূর্ধা থেকে করব। যেমন ট হলো মূর্ধাধ্বনি, তাই আমরা ট কে উচ্চারণ করব মূর্ধা থেকে। আবার ত হলো দন্তধ্বনি, তাই ত কে উচ্চারণ করবো আমরা দাঁত থেকে, দাঁতের গোড়া এবং দাঁত দিয়ে। ত, ট, ত, ট। এটা যদি আপনারা বুঝতে পারেন, মূর্ধাধ্বনি মূর্ধা থেকে উৎপন্ন করেন। আপনি যদি তটাকেও আপনি মূর্ধা থেকে উচ্চারণ করেন, দেখবেন সেটির উচ্চারণ ত হবে না, অটোমেটিক্যালি ট হবে। আপনি একটু কে ত করার চেষ্টা করুন, মূর্ধাতে রেখে হবে না কিন্তু, কারণ ওইখানে রেখে আপনি উচ্চারণ করলে ওটা ট হবে অটোমেটিক্যালি। তাই এই ধ্বনিগুলো হবে কি ট, ঠ, ড, ঢ। এতটুকু আমরা ক্লিয়ার। এই পর্যন্ত আমরা মূর্ধাধ্বনি, আমি জানি যে আপনাদের খুব একটা সমস্যা হবে না। সাউন্ড শোনা যাচ্ছে না, বাকিরা একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। আমি কথা বলে গেলে তো হবে না যদি আপনারা শুনতে না পান, বাকিরাও একটু জানেন শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, তাহলে ওনার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, বাকিরা শুনতে পাচ্ছেন। তো আমি যেটা বলছিলাম যে ট, ঠ, ড, ঢ, এই চারটায় আমাদের খুব একটা সমস্যা হয় না। সমস্যাটি হয় আমাদের মূর্ধন্যতে গিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। আমাদের কাছে দুটি ন আছে, একটি হলো মূর্ধন্য ন, আর একটি হলো দন্ত, তাই না? মূর্ধন্য ন এবং দন্ত। মূর্ধন্য নকে আমরা মূর্ধার কাতারে ফেলেছি, দন্ত নকে আমরা দন্তধ্বনির কাতারে ফেলেছি। কিন্তু উচ্চারণ যখন আপনি করবেন শব্দে, শব্দে উচ্চারণের ক্ষেত্রে আসলে এই দুটি ধ্বনির উচ্চারণগত কোনো ভিন্নতা নেই। মূর্ধন্য ন এবং দন্ত, এই দুটি ধ্বনির উচ্চারণগত কোনো ভিন্নতা হবে না। ঠিক আছে? শব্দে আপনি যখনই দুই ন উচ্চারণ করবেন একইভাবে উচ্চারণ করবেন। মূর্ধন্য নকে আমরা মূর্ধাধ্বনিতে রেখেছি, দন্ত নকে আমরা দন্তধ্বনিতে রেখেছি, কিন্তু যখন আমরা উচ্চারণ করবো একইভাবে উচ্চারণ করবো। আবার করি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, র, মূর্ধন্য স। স নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, মূর্ধন্য স কি মূর্ধাধ্বনির কাতারে পড়ে। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন আপনারা কাইন্ডলি একজন একটু ওনাকে মেসেজ করে দেন যে গ্রুপে জানাতে। আপনারা যখনই দেখবেন এরকম টেকনিক্যাল কোনো সমস্যা হবে, তখন একটু আমাদের গ্রুপে জানাবেন, তাহলে মারুফ আপনাদের সাহায্য করবেন। হ্যাঁ, কারণ এটা ক্লাস চলে, তো ক্লাস চলাকালীন যদি আমি এই সমস্যাগুলো সমাধান করতে যাই, তাহলে অনেক পড়া রেখে কথা বলতে হয় আর কি। তো এই টেকনিক্যাল সমস্যাগুলো একটু গ্রুপে জানাবেন, যারা ক্লাসে যুক্ত আছেন ওনাকে একটু কাইন্ডলি মেসেজে বলে দিবেন একটু গ্রুপে জানাতে। হ্যাঁ, আমরা কন্টিনিউ করি। মূর্ধন্য স নিয়ে বললাম যে মূর্ধন্য স আমরা মূর্ধাধ্বনিতে রেখেছি, কিন্তু মূর্ধন্য স, তালব্য স, দন্ত স সবগুলোর উচ্চারণ সাধারণত একই রকম হয়, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন হয়। সেই ক্ষেত্রটি আমরা শিখবো। তারপর রয়েছে ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। ডয় বিন্দু রটাকে আমরা যেভাবে, আমরা এই দুটিতে একটু সমস্যা হয়ে যায় আমাদের। হ্যাঁ, আমরা রটা উচ্চারণ করতে পারি না। এখানে আমি একটু শর্ট করে বলে দিই, যদিও আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে শিখবো। ডয় বিন্দু র হলো অল্প প্রাণ ধ্বনি, ঢয় বিন্দু র হলো মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি যখন আমরা উচ্চারণ করব, তখন আমরা একটু কম জোর দিয়ে উচ্চারণ করব। মহাপ্রাণটা যখন করব তখন একটু বেশি জোর দিয়ে করবো। হ্যাঁ, বানানটা লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি। ডয় বিন্দু র, আরেকটি হলো আমাদের ঢয় বিন্দু র। দেখুন, এই দুটি ধ্বনি মূর্ধা ধ্বনি, তাই আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব, আমাদের জিহ্বাটাকে মূর্ধায় স্পর্শ করে উচ্চারণ করব। র, 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 র। এক্ষেত্রে একদম হালকা স্পর্শ হয়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে স্পর্শ হয়ও না। হ্যাঁ, র, 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 র। শব্দের উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন দৃঢ়, দৃঢ় শব্দটিতে কি আছে? না না, র হবে না। দেখুন, র উচ্চারণ হয় কিন্তু সামনে, র উচ্চারণ হয় মূর্ধায়। দেখুন, র, র, র। র হবে এক জায়গায়, র হবে একটু সামনের দিকে। হ্যাঁ, আপনি যখন র বলবেন দন্তমূলের একদম একটু কাছাকাছি, কিন্তু রটা আরেকটু ভেতরে। র, 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 এভাবে। র, র। হ্যাঁ, ডয় শূন্য র বলা যায়, ওটাও বলতে পারবেন, সমস্যা নেই। ট, আমি একটু উদাহরণ দিই। হ্যাঁ, র আর রহের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে মিম বানাই না, গুলশানের ভাবি বলি, যে গুলশানের ভাবিরা খুব মুখের ভেতরে রেখে রেখে বাংলা বলেন, অনেকটা তেম। হ্যাঁ,
দুষ্টুমি করে বলা আর কি। আমরা হচ্ছে অনেকে দেখি মিম বানায় যে গুলশানের ভাবিরা নাকি কিভাবে কথা বলেন বা গুলশানের আন্টিরা কথা বলেন মুখের ভেতরে রেখে রেখে। আবার অনেকে দেখবেন বাংলাটাকে খুব বেশি শুদ্ধ করে বলতে গিয়ে ওনারা মনে করেন সম্ভবত এইভাবে বললে এটা শুদ্ধ হবে, খানিকটা ইংরেজির মতো করে মুখের ভেতরে নিয়ে নিয়ে বলেন। র আর রহের উচ্চারণটা অনেকটা তেমন। হ্যাঁ, কেউ হচ্ছে কিছু মানে আহ কষ্ট পাবেন না, আসলে আমি কাউকে এভাবে ইন্ডিকেট করে বলিনি। আমরা যে মিম বানাচ্ছি সেটিকে আমি বলছি আর কি। আমরা তো আসলে কাউকে এভাবে ডিফাইন করতে পারি না, হ্যাঁ, কোনো কিছু দিয়ে। শুধুমাত্র মিমটিকে ইয়ে করে যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেই হিসাবে বলা। তো এই ডয় বিন্দু র আর ঢয় বিন্দু রটা অনেকটা মুখের ভেতরে রেখে রেখে বলা আর কি। র, রহ, র, রহ। যেমন দৃঢ় উচ্চারণটা কিভাবে হবে? দৃঢ় হো। একটু হো টান দিয়ে আমি লিখে দিচ্ছি এটির উচ্চারণ। দৃঢ় হো, হ নয়, হ্যাঁ, দৃঢ় হো। দৃঢ় হো, মূর্খ, গার্হ, এইভাবে আমরা উচ্চারণ করবো। হ্যাঁ, দৃঢ়, মূর্খ, গার্হ, একটু হো এর মতো করে। এখন প্রশ্ন আসতে পারে, আষাঢ়ের মধ্যেও তো কি আছে? রফ আছে। তাহলে কি আমরা আষাঢ়কে আষাঢ় বলবো? না, আষাঢ়কে আমরা আষাঢ় বলবো না। বিশেষ্য শব্দের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। বিশেষ্য শব্দের ক্ষেত্রে আমরা আষাঢ় বলবো, আষাঢ় বলবো না। তাহলে রহ। আবার বলি দেখুন, ট, থ, ড, ঢ, মূর্ধন্য ন, র, মূর্ধন্য স, র, র। এইবার আপনারা আমার সঙ্গে একটু তালব্য ধ্বনিগুলো আগে উচ্চারণ করবেন। তালব্য ধ্বনিগুলো কি আমরা একটু আগে জানলাম কি তালু থেকে উৎপন্ন। সবাই একটু বলবেন, চ, ছ, জ, ঝ, ইয়। মূর্ধন্য, আপনি যখন মূর্ধন্য বলছেন তখন কিন্তু এটি মূর্ধায় লাগছে, আমি বললাম না, উচ্চারণের ক্ষেত্রে আসলে ভিন্নতা নেই। কিন্তু এটি আমরা মূর্ধধ্বনির কাতারে ফেলেছি, তাই আমরা এটিকে যখন মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য স বলি তখন মূর্ধায় স্পর্শ হয়। জ, তালব্য স। আচ্ছা, দৃঢ় নর্মাল বানানে প্রথমটি হবে, হো হবে না, হ্যাঁ, নর্মাল বানানটি আমি লিখে দিচ্ছি। এটি হবে বানান, আর আপনি যেটি লিখেছেন সেটি উচ্চারণ, আর আমি এখন যেটি লিখলাম এটি হলো বানান। হ্যাঁ, জ। আবার একটু বলবেন, চ, ছ, জ, ঝ, ইয়, জ, তালব্য স। এইবার মূর্ধাধ্বনিগুলো নিয়ে একটু আবার আমরা উচ্চারণ করি। মূর্ধাধ্বনি কোনগুলো? যেগুলো আমাদের মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয়। যেমন, সবাই আমার সঙ্গে বলবেন, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ড, মূর্ধন্য স, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। আবার একটু বলি, সবাই আমার সঙ্গে রিপিট করবেন, ট, ঠ, ড, না, আচ্ছা, সবগুলো কঠিন শব্দ আসলে চাইলে লেখা যায় না, হ্যাঁ। যেমন ডয় বিন্দু র আমি লিখেছি, ঢয় বিন্দু র লিখেছি। এখন ঠ তো চাইলে লেখা যায় না, যেগুলো লেখা সম্ভব সেগুলো আমি লিখে লিখে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু নোট করে রাখতে পারেন বোঝার সুবিধার জন্য। সবাই আবার বলবেন, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। যেমন মূর্ধন্যটা আমি লিখে দিই, র, মূর্ধন্য স। একটু লিখে দিচ্ছি, মূর্ধন্য ন, মূর্ধন্য সটাও লিখে দিই, হ্যাঁ, মূর্ধন্য স, এইভাবে। তারপর ডয় বিন্দু র, সবাই বলবেন, এবং ঢয় বিন্দু র।
এইবার আপনাদের কাজ হবে যে তিনটি আমরা শিখলাম, কণ্ঠধ্বনি, তারপর তালব্য ধ্বনি, মূর্ধ্বধ্বনি, এই তিনটি আপনারা নিজে নিজে একবার পড়বেন। পড়ে আপনারা অনুভব করার চেষ্টা করবেন যে জায়গা থেকে উচ্চারিত হওয়ার কথা সেই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে কিনা। এবং আচ্ছা, আপনাদের অনেকের এখন মনে হতে পারে ম্যাম আমি তো আমারটা পড়লে বুঝবো না আমার আসলে উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না, এটি আমি জানি। তো আপনাদের উচ্চারণ আমি সবার কাছ থেকে একজন একজন করে শুনবো যখন আগামী ক্লাসটিও শেষ হবে। কারণ এখন আপনারা পুরোপুরি প্রপার উচ্চারণটি করতে পারবেন না, কিন্তু এখন আপনাদের দায়িত্ব হবে একটু দেখে নেওয়া যে যে স্থান থেকে উচ্চারণ করতে বলা হচ্ছে আপনি সেই স্থান থেকে উচ্চারণ করতে পারছেন কিনা। যদি উচ্চারণ করতে না পারেন আমাকে একটু জানাবেন, কোনো কনফিউশন থাকে আমি আবার রিপিট করব। আর যদি কোনো কনফিউশন না থাকে আমরা সামনের দিকে আগাবো। একটু একবার আমাকে, আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা নিজে নিজে একবার পড়বেন, পড়ে আমাকে জানাবেন। আচ্ছা, একটু দেখে নিই। আপু আপনার র উচ্চারণটা খুব সুন্দর হয়, আলাদাভাবে বোঝা যায়, এটার উচ্চারণ একটু বুঝিয়ে দেবেন অবশ্যই। র, 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 যেমন রাত, রতে রাত, রতে ঝগড়া, আবার রতে দৃঢ়। এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, রতে রাত, র, র। আরেকটি জিনিস আমি একটু বলি, হ্যাঁ, এটা আমি খেয়াল রাখবেন, র এর উচ্চারণটা হালকা কম্পিত হবে। আপনি যখন র উচ্চারণ করবেন দেখবেন জিভটা হালকা কম্পিত হচ্ছে। র, তাই না, হালকা কম্পিত হয়, একটু কম্পন সৃষ্টি হয়। র এরই কম্পিত হয়, এটা খেয়াল রাখলে দেখবেন র এর উচ্চারণটা আরো পারফেক্ট হবে। বাকিরা একটু জানবেন কোনো সমস্যা আছে কিনা এতটুকুতে। এটুকু ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো। আসমাপু লিখেছেন র এবং রহের উচ্চারণ আপনার মতো হচ্ছে না। ইনশাল্লাহ হবে আপু। হতাশ হতে নেই, আমরা তো মাত্র শুরু করেছি। আমরা মূলত র আর রহের উচ্চারণটা আগামী ক্লাসে শেখার কথা, কারণ এগুলো হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ জনিত যে সমস্যা আছে সেই সমস্যার কারণে এই ভুলটি হচ্ছে আর কি। তো এগুলো আমি তবুও শর্ট করে আবার বলে দিচ্ছি। র হলো অল্প প্রাণ ধ্বনি, কম র, না পরেরটি, ইদ্রিস আপনি পরে যেটি দিয়েছেন সেটি র, র। যেমন দৃঢ় হয়ের উচ্চারণটি আসবে, হ্যাঁ, হয়ের মতো সাউন্ড এখানে। আবার বললে ভালো হবে, অবশ্যই অবশ্যই। তিনটি রয়ের উচ্চারণ এখনো কেমন জানি ঝাপসা, আমি জানি। এই তিনটি রয়ের উচ্চারণ ঝাপসা থাকি বিধায় আমাদের হচ্ছে আলাদা করে ক্লাস আছে এটার উপরে। তিনটি রয়ের আলাদা করে হচ্ছে উদাহরণ সহ আলাদা করে অংশ রাখা হয়েছে। সুতরাং ওইখানে গেলে আমরা শিখতে পারবো, ভয়ের কিছু নেই, হ্যাঁ। আমি আবার একটু বলি, একটি একটি করে সবগুলোর উত্তর দেই, তাহলে আবার রিপিট হয়ে যাবে। তিনটি রয়ের ক্ষেত্রে একটি হলো বয় বিন্দু র, একটি হলো ডয় বিন্দু র, আর একটি হলো ঢয় বিন্দু র। এ র, র, র। র এর উচ্চারণটা মূর্ধার একটু সামনের দিকে হবে এবং হালকা কম্পিত হবে। র, র এর উচ্চারণটি মূর্ধার শেষ প্রান্ত থেকে হবে, হালকা স্পর্শ করবে কিংবা কোনো কোনো ক্ষেত্রে স্পর্শ হয়ও না। র, রহের উচ্চারণটি আমরা প্রথমে র বলে হো বলে ছেড়ে দিব। র, র। কারণ র হলো অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আমরা কম জোর দিয়ে উচ্চারণ করবো, কারণ অল্প প্রাণ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে মুখ গহ্বর থেকে বাতাস কিন্তু বাইরে বের হয়ে আসে না। আবার মহাপ্রাণ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে মুখ গহ্বর থেকে বেশি পরিমাণে, মানে অল্প প্রাণের ক্ষেত্রে অল্প পরিমাণে বাতাস নির্গত হয়, মহাপ্রাণের ক্ষেত্রে বেশি পরিমাণে বাতাস নির্গত হয়। তো আমাদের রফ হলো মহাপ্রাণ ধ্বনি, তাই বেশি পরিমাণে বাতাস নির্গত হয়ে উচ্চারিত হবে র, 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 এইভাবে। এখন আপনারা মূর্ধা থেকে উচ্চারণ করতে পারছেন কিনা সেটি বলুন, কারণ এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, ভয়ের কিছু নেই, আমি আপনাদেরকে সবগুলো শিখিয়ে তারপরই ছাড়বো, এর আগে ছাড়বো না। স একটা বলি, হ্যাঁ।
কারণ আমার বোঝানোতে কোনো সমস্যা নেই, আমার বোঝানোতে কোনো বিরক্তি নেই, আমি 100 বার বোঝাতে পারবো। তো আমাদের আগামী ক্লাস আছে, আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন একটু আমাকে জানাবেন যে যে ধ্বনিটি যে স্থান থেকে উচ্চারণ করার কথা বলা হচ্ছে আপনি সেটা থেকে পারছেন কিনা। এটি হলো ঢয় বিন্দু র। রাবেয়া আপু লিখেছেন ঢয় বিন্দু র। আখি আপু আপনি দিয়েছেন মূর্ধন্য স। মূর্ধন্য স। মূর্ধন্য স। সঙ্গীতা আপু তালব্য স্বয়ের উচ্চারণের কথা বলেছেন। মাহিরুল হচ্ছে আপনিও তালব্য স্বয়ের উচ্চারণের কথা বলেছেন। দেখুন, আমাদের কাছে 3টি স আছে, একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। তালব্য স, মূর্ধন্য স, দন্ত দন্ত স। 3টি স আমরা নাম শুনে বুঝতে পারছি কোন স কোন কাতারে পড়ছে। তালব্য স তালব্য ধ্বনি, মূর্ধন্য স হচ্ছে কি মূর্ধাধ্বনি, দন্ত স হলো দন্তধ্বনি। তিনটিকে নাম অনুযায়ী 3টি ভাগে আমরা বিভক্ত করলেও উচ্চারণের ক্ষেত্রে এদের আসলে তেমন ভিন্নতা নেই। উচ্চারণের ক্ষেত্রে সাধারণত 3টি স্বয়ের উচ্চারণ একই রকম হবে। কেমন হবে? ইংরেজি এস এইচ এর মতো। একটু নোট করে রাখতে পারেন, আমি লিখে দিচ্ছি দেখুন। সাধারণত 3টি স্বয়ের উচ্চারণ হবে ইংরেজি এস এইচ এর মতো কিংবা শীষ দেওয়ার মতো যেমন হয়। ঠিক আছে, ইংরেজি এস এইচ, শীষ দিলে যেমন শব্দ হয় এমন, যেমন শেষ, অশেষ, এইভাবে। নিঃশেষ, এই শেষ, অশেষ, নিঃশেষ, দেখুন বিভিন্ন প্রকার স আছে এখানে, কিন্তু উচ্চারণটি একই রকম হচ্ছে। 2 রকম স থাকলে এর উচ্চারণটা একই রকম ভাবে করছি, হ্যাঁ। কিন্তু মাঝে মাঝে আবার উচ্চারণ ভিন্নতা হয়। মাঝে মাঝে ইংরেজি এস এইচ এর মতো না হয়ে উচ্চারণটি শুধুমাত্র এস এর মতো হয়, হ্যাঁ। এইচ নাকি এস, আমি লিখে দিচ্ছি দেখুন। মাঝে মাঝে এস এইচ এর মতো, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র এস এর মতো, যেমন স, চ বা ছ নয়, হ্যাঁ, স। যেমন ধরুন রোকসানা, রোকসানা শব্দটিকে আমরা কিন্তু রোকছানা, রোকচানা এইভাবে বলছি না, কি বলছি? রোকসানা। চ, ছ, স, চ, ছ, স, সাউন্ডটা একটু এভাবে হবে, হ্যাঁ। তার মানে 3 স্বয়ের উচ্চারণ, কখনো কখনো, না সবগুলোর উচ্চারণ না, কখনো কখনো এস এইচ এর মতো, আর বেশিরভাগ ক্ষেত্রে এস এইচ এর মতো হয়, কিছু কিছু ক্ষেত্রে এস এর মতো হয়। যেমন স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, শ্রবণ, প্রস্থান, এই শব্দগুলোর ক্ষেত্রে দেখুন স্বয়ের উচ্চারণটা কি স এর মতো হচ্ছে। আমরা অনেকেই মনে করি তালব্য স্বয়ের উচ্চারণ মনে হয় স এর মতো হবে, আর দন্ত স্বয়ের উচ্চারণ স এর মতো হবে। ব্যাপারটি আসলে এমন নয়, এটি একটি ভুল ধারণা। কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, কিন্তু মূল নিয়মটি হলো 3টি ধ্বনি, 3টি স্বই ইংরেজি এস এইচ এর মতো উচ্চারিত হবে, তবে মাঝে 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 কি ইংরেজি এস এর মতো বা স এর মতো উচ্চারণ হয়। আবার একটু বলি দেখুন, 3 স্বরটা আবার একটু ক্লিয়ার করে দিই। আমাদের কাছে 3টি স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তালব্য স নাম নাম শুনেই বুঝতে পারছি যে কোন শব্দটি, কোন বর্ণটি কোন ধ্বনির অন্তর্গত হচ্ছে। তালব্য স মানে তালব্য, মূর্ধন্য স মানে মূর্ধা, দন্ত স মানে দন্ত। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে 3টির আসলে তেমন কোনো ভিন্নতা নেই। উচ্চারণের ক্ষেত্রে সাধারণত 3টি স্বয়ের উচ্চারণ, 3 স্বয়ের উচ্চারণ, 3 স্বয়ের একই নিয়ম। 3 স্বয়ের উচ্চারণ কি হবে? ইংরেজি এস এইচ এর মতো বা শীষ দিলে যেমন শব্দ হয় তেমন। তবে কিছু কিছু ক্ষেত্রে এস এইচ এর মতো না হয়ে শুধু এস এর মতো হয় বা স এমন হয়। চ বা ছ নয়, স এভাবে হয়। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস এর মতো করব, এটা তো আমাদের জানতে হবে। এর কিন্তু নিয়ম আছে, নিয়মের ক্লাসগুলোতে আমরা সেগুলো শিখবো। আসলে আমরা যদি একটার ভিতর সবগুলো নিয়ে আসতে চেষ্টা করি তাহলে হযবরল হয়ে যাবে। আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই, হ্যাঁ। নয়তো আপনাদের কাছে এলোমেলো লাগবে, তাই আমি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলোকে সাজিয়েছি, যেন একটি শিখে তারপর আরেকটি ধাপে যেতে পারি। তো এই কখন আমরা এখন আমরা জেনে নিয়ে আসলে ধ্বনির উচ্চারণটি কেমন হচ্ছে এবং কোন জায়গা থেকে হচ্ছে, তারপরে আমরা শিখবো আসলে কোন কোন ক্ষেত্রে, নিয়মের ক্লাসে আমরা শিখবো কোন কোন ক্ষেত্রে আসলে আমরা এস এর উচ্চারণ, সরি স্বয়ের, 3টি স্বয়ের উচ্চারণ এস এর মতো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা আছে কিনা 3টিতে একটু আমাকে জানাবেন। চিরন্তন আপনি বলেছেন র দিয়ে হবে রাত, র দিয়ে হবে ঝগড়া বা বাড়ি বা গাড়ি, আর রহ দিয়ে হবে দৃঢ়, গূঢ়, মূঢ়, প্রগাঢ়, এইভাবে। এইবার আমাকে জানাবেন এই 3টিতে আর আপনাদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ, আমি বারবার বুঝিয়ে বলবো, কিন্তু আমরা যেন সমস্যা রেখে সামনের দিকে এগিয়ে না যাই। আরেকটি কথা একটু বলে নেই, আপনাদের আগামী ক্লাসে একটি পরীক্ষা হবে। কারণ আজকে আমরা যে 50% শিখবো, এই শেখার ফলে আপনারা কিন্তু সবগুলো ধ্বনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না।
কারণ অল্প প্রাণ মহাপ্রাণেরটিও আমাদের করতে হবে। অল্প প্রাণ মহাপ্রাণেরটি শিখে ফেললে তারপর আপনি শতভাগ সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তাই আমরা আগামী ক্লাসে পড়ানোর সেশন থাকছে না, কিন্তু আগামীকাল আপনাদের একটি 15 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। আমাদের ওয়েবসাইটে হচ্ছে পরীক্ষাটি হবে। আপনাদের মারুফ আপনাদেরকে সেই পরীক্ষার লিঙ্কটি দিয়ে দেবে, আপনারা সেটিতে অংশগ্রহণ করবেন। সকলে অংশগ্রহণ করবেন। আর এখন যে ক্লাসটি হচ্ছে এটি কিন্তু রেকর্ড করা হচ্ছে। ক্লাস শেষে আপনাদের গ্রুপে ক্লাস রেকর্ডিংটি দিয়ে দেওয়া হবে, আপনারা সেই রেকর্ডিংটি অনুশীলন করবেন। আর আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই, ক্লাসে নয় সরি, আগামীকাল অবশ্যই অবশ্যই সকলে পরীক্ষা অংশগ্রহণ করবেন, হ্যাঁ, এটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। ওকে, তাহলে আমরা একটু পরবর্তী অংশে আগাই। মারুফ, আপনি একটু পরবর্তী স্লাইডে চলে যাবেন। এই দুটি আপনাদের জন্য সহজ হবে। পরীক্ষা লিখিত হবে না, এমসিকিউ হবে। আমাদের আসলে এই কোর্সে কোনো লিখিত পরীক্ষা হবে না, যেহেতু অনেকটি প্রয়োগমূলক। এমসিকিউ হবে। আজকের এই ধ্বনি দেওয়া থাকবে যে কোন ধ্বনিটি আসলে কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, আপনি জাস্ট এমসিকিউ ভরাট করবেন। হ্যাঁ, খুব সহজ এমসিকিউ হবে। আমরা একটু দন্ত ধ্বনিতে চলে যাই। দন্ত ধ্বনি হলো আমাদের দন্তমূল থেকে উচ্চারিত হবে। দন্তমূল কোনটি আমরা একটু আগে আলোচনা করেছি। আমাদের সামনের ওপরের পাটির সামনের দাঁতের গোড়াকে আমরা দন্তমূল বলবো। যেমন দ, ত, থ। ত, থ। দেখুন ত, থ কিন্তু আমাদের দাঁতের গোড়া পাশাপাশি দাঁতে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। ত, থ। ত, থকে যদি আপনি মূর্ধার থেকে উচ্চারণ করতে চান তাহলে চাইলেও সেটি আর ত আর থ এর মতো উচ্চারিত হবে না, সেটি উচ্চারণ হবে ট, ঠ এর মতো। ত, থ। তারপর দ, ধ, দ, ধ, দ, ধ। এখানে দ দেয়া নেই, ভুল করে হচ্ছে দ সম্ভবত বাদ পড়ে গিয়েছে, কিন্তু দ হবে আপনার দন্তধ্বনির অন্তর্ভুক্ত, হয় এটা মনে রাখবেন। দ, ধ, দ, ধ। ঠিক আছে। ত, থ, দ, ধ। তারপর রয়েছে ন, ল, দন্ত স। ন, ল, দন্ত স। দন্ত স তো ওই যে আমরা বললাম যে স সম্পর্কে তো আমরা অলরেডি আলোচনা করেছি যে দন্ত স আসলে দন্তধ্বনির কাতারে হলেও তিনটি স্বর আসলে উচ্চারণগত তেমন কোনো ভিন্নতা নেই। আবার বলছি দেখুন। ত, থ, দ, ধ, ন, ল, দন্ত স। এইবার আপনারা একটু আমার সঙ্গে রিপিট করবেন, সবাই বলবেন। ত, থ, দ, ধ, ন, ল, দন্ত স। সবাই রিপিট করবেন, হ্যাঁ। আমি আমি আপনাদের অনুরোধ করবো, আমি জানি সবাই রোজা রেখে সারাদিন ভীষণ ক্লান্ত, তবু আমি অনুরোধ করবো একটু রিপিট করবেন, তাহলে আপনাদের জিভের জড়তাটাও দূর হবে। সবাই আবার বলবেন। ত, থ, দ, ধ, ন বা দন্ত ন। হ্যাঁ, আমরা জেনেছি মূর্ধন্য ন হচ্ছে মূর্ধাতে, দন্ত ন হলো দন্তধ্বনিতে, কিন্তু দুটির উচ্চারণ আসলে একই রকম হয়। তারপর ল, দন্ত স। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি ওষ্ঠধ্বনিতে। ওষ্ঠধ্বনি কোনগুলো? যেগুলো আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় সেগুলো হলো ওষ্ঠধ্বনি। যেমন প, ফ, ব, ভ, ম। সবগুলো দেখবেন ঠোঁটের উপর থেকে উচ্চারিত হচ্ছে। এখানে আবার প, ফ এর উচ্চারণে অল্প প্রাণ মহাপ্রাণে একটু সমস্যা আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ক্লিয়ার করবো। এখন আমরা জেনে নিই এগুলো ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে। প, ফ, ব, ভ, ম। আবার বলছি দেখুন। প, ফ, ব, ভ, ম। এইবার আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন। প, সবাই বলুন। ফ, ব, ভ, ম। আবার বলি। প, ফ, ব, ভ, ম। এইবার আপনাদের কাজ হবে আগের বারের মতো দন্তধ্বনি আর ওষ্ঠধ্বনি একটু উচ্চারণ করবেন। উচ্চারণ করে দেখবেন দন্তধ্বনি আপনি দন্তমূল এবং দাঁতে উচ্চারণ করতে পারছেন কিনা, আর ওষ্ঠধ্বনি ঠোঁটে উচ্চারণ করতে পারছেন কিনা। তারপরে আমাকে জানাবেন বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, কোনোটা রিপিট করতে হবে কিনা। রিপিট করতে প্রয়োজন হলে আমি আবার রিপিট করবো, আর নয়তো আমরা সামনের দিকে আগাবো। একটু সবাই পড়ে আমাকে জানান।
ওকে। ফ করার সময় ঠোঁট দুটো কি একত্রিত হবে নাকি হালকা? না না, একত্রিত হয়ে উচ্চারিত হবে। হ, 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 একত্রিত হয়ে তারপর উচ্চারিত হবে। আগে বাতাস বের হবে না, আগে ঠোঁট একত্রিত হয়ে একসঙ্গে ছেড়ে দিয়ে তারপর আসবে। জনাব মনিরুজ্জামান, আপনি দিয়েছেন ভ। ভ, যেমন ভাই। ভাই। নোয়াখালী, ফেনী বা চাঁদপুরের দিকে দেখবেন ভাই উচ্চারণে একটু ভুল হয়। সেখানে ভকে ব বলা হয়, যেমন বাই। বিশেষ করে নোয়াখালীতে অনেক বেশি প্রচলিত এটি। ভাই উচ্চারণকে আমরা বাই বলি আর কি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, যারা এই এলাকার আছেন অবশ্যই ভকে ভয়ের মতো করে উচ্চারণ করবেন। জনাব অলিউল্লাহ, আপনি কি এতক্ষণ ক্লাসে ছিলেন না? একটু মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ। স নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা বলেছি কি, দন্ত স নামেই তো দন্ত, এই জন্য আমরা এটি দন্ত সয়ে দন্ত এর কাতারে আছে। কিন্তু আলটিমেটলি উচ্চারণ একই রকম হয়, তিন শয়ের উচ্চারণগত কোনো ভিন্নতা নেই। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে, মন দিয়ে শুনতে হবে, হ্যাঁ। তিন শয়ের কি উচ্চারণগত ভিন্নতা নেই। তিন শয়ের সাধারণত উচ্চারণ একই রকম হয়। কিভাবে হবে? তিন শয়ের উচ্চারণ হবে ইংরেজি এস এইচ এর মতো, বা আমরা শীষ দিলে যেমন হয় তেমন। কিন্তু মাঝে মাঝে আবার এস এইচ এর মতো না হয় এস এর মতো হয়। তো নাম দেখে আমরা বুঝতে পারছি দন্তস কিন্তু দন্তধ্বনির কাতারে পড়ে। তবে উচ্চারণ করতে গেলে আমরা আসলে ওই একই রকম ভাবে উচ্চারণ করি, স বা স। কখনো স হবে, কখনো স হবে। আর কখন স হবে সেই নিয়মগুলো আমরা শিখবো। একটু আমাকে জানান আর কোথাও সমস্যা আছে কিনা। দন্ত আর ওষ্ঠ ধ্বনিতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে মারুফ, আমরা একটু ইয়েতে চলে যাই, ব্যঞ্জন ধ্বনিতে চলে যাই, হ্যাঁ। ব্যঞ্জন ধ্বনিগুলোতে একটু চলে যাই। এখন আমরা যেটি শিখবো, আমাদের ব্যঞ্জন ধ্বনিতে সবগুলো ধ্বনি আজকে আমরা শিখবো না, কিছু কিছু ধ্বনি। আসলে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো ধ্বনি একটি একটি করে ধরে ধরে সবগুলোর উচ্চারণ আলাদা আলাদা করে শিখবো। তার মধ্যে কিছু ধ্বনির উচ্চারণ এখন আমরা শিখবো, কিছু ধ্বনি আমাদের কালকে আসলে শেখার জন্য অল্প প্রাণ মহাপ্রাণের কনসেপ্টটি ক্লিয়ার হওয়া প্রয়োজন। তো আগামীকাল যখন আমরা অল্প প্রাণ মহাপ্রাণ শিখবো, তারপর আমরা সেই ধ্বনিগুলো আবার ধরে ধরে শিখবো। তো আজকে প্রথমে আমরা একদম শেষ লাইনে চলে যাই, দেখুন শেষ লাইনে কি আছে। শেষ লাইনের এই বর্ণগুলো আমাদের ভুল হয় উচ্চারণ করতে, হ্যাঁ। আপু, আমাদের উচ্চারণ কবে শুনবেন? অবশ্যই, এটি আমি বলছিলাম আসলে ক্লাসে, যে আপনাদের উচ্চারণ আমরা যখন ধ্বনির উচ্চারণ সবগুলো শিখে ফেলবো, সবগুলো আমরা আপনাদেরকে আমি বুঝিয়ে ফেলতে পারবো, তারপর আমি আপনাদের উচ্চারণ শুনবো, এবং তখন ভুল হলে আবার আমি সংশোধন করে দেবো। আগে একটু আমাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। সবগুলো কনসেপ্ট ক্লিয়ার না হলে আজকের ক্লাসের পরে কিন্তু আপনারা সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না, কারণ এখনো অল্প প্রাণ মহাপ্রাণটা আমরা শিখিনি। আগামী ক্লাসে আমরা অল্প প্রাণ মহাপ্রাণটা শিখবো। আগে শুধু আগের ব্যাচগুলোতে শুধু অল্প প্রাণ মহাপ্রাণ শেখানো হতো, কিন্তু এখন আমরা এই উচ্চারণ স্থানও ইনক্লুড করেছি, কারণ আমি দেখেছি উচ্চারণ স্থানটা না পারলে কিন্তু অনেক সমস্যা হয়। না না, আগামীকাল ক্লাস হবে না, কালকে শুধু আপনাদের এই ক্লাসটির উপর পরীক্ষা হবে। যেহেতু আমাদের আগামী ক্লাসে পড়ানোর সেশনটা থাকছে না, কারণ পড়া নিলে আপনারা এখন সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না, দুটো ক্লাস কমপ্লিট করলে গিয়ে আপনারা ধ্বনির উচ্চারণ করতে পারবেন। তাই আগামী ক্লাসে আমরা আগামী ক্লাসে হচ্ছে আমরা কি ধ্বনির উচ্চারণে শিখবো, পড়ানোর সেশন হবে না, কিন্তু আগামীকাল একটি পরীক্ষা হবে, আপনাদের গ্রুপে আগামীকালকের সেই পরীক্ষাটির কথা জানিয়ে দেওয়া হবে। তো যেটা বলছিলাম, একদম শেষ লাইনে দেখুন, প্রথমে রয়েছে অন্তঃস্থ অ, যেটিকে আমরা অনেক সময় বলি উন্তস্তীয়। অনেকেই বলি উন্তস্তীয়, আসলে এটি উন্তস্তীয় নয়, এর সঠিক উচ্চারণ হবে অন্তঃস্থ অ। দেখুন আপনাদের চ্যাট বক্সে আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন কি? এর উচ্চারণ হবে অন্তঃস্থ অ, উন্তস্তীয় হবে না, এটি হবে অন্তঃস্থ অ। এরপর রয়েছে খণ্ডত। খণ্ডত, খণ্ডেত্ব হবে না, এটি হবে খণ্ড ত, খণ্ডেত্ব নয়, হ্যাঁ, খণ্ড ত। খণ্ড তো, দেখুন আমি লিখে দিচ্ছি, আপনারা বানানটি পড়লেই সহজ হবে উচ্চারণ। অনুষ্কং, অনুস্বর এভাবে নয়, কি হবে? অনুস্বার। অনুস্বার, আমি লিখে দিচ্ছি, অনুস্বার। তারপর বিসর্গ। বিসর্গ, অন্তঃস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা, পরীক্ষা আমি এটাই বলছিলাম যে পরীক্ষাটা জনাব মারুফ আপনাদেরকে জানিয়ে দেবেন, হ্যাঁ। রাতে 9টার দিকে হওয়ার সম্ভাবনা আছে। 9টার দিকে আপনাদেরকে একটি লিংক দিয়ে দেবে, ওইখানে জয়েন করে আপনারা পরীক্ষা দিতে পারবেন, আপনারা নোটিশ পেয়ে যাবেন। আপনারা শুধু একটু অনুশীলন করুন, হ্যাঁ, খুব কঠিন হবে এমন নয়। আজকে যা যা শিখিয়েছি এগুলো মাথায় রাখলেই হবে। আর ক্লাস রেকর্ড তো দিয়েই দিচ্ছি, প্র্যাকটিস করবেন। এবার দেখুন আমি লিখে দিয়েছি, অন্তঃস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ,
চন্দ্রবিন্দু। অন্তঃস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এইবার আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন, সবাই সবাই বলুন। অন্তঃস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আবার অন্তঃস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এইবার আমরা একদম শুরুর দিকে চলে যাই। প্রথম লাইনের শেষে রয়েছে উ। উটা আমরা শিখেছিলাম তাই না? তবু আবার একটু আমি রিপিট করি। এগুলো হচ্ছে অল্প প্রাণ বা মহাপ্রাণের কাতারে পড়ছে না, তাই এগুলো আমরা আজকে ক্লোজ করে ফেলি। তাহলে কালকে আমরা আস্তে ধীরে ঠান্ডা মাথায় অল্প প্রাণ মহাপ্রাণটা শিখতে পারবো। শুরুর দিকের লাইনের প্রথম দুই লাইনের একদম শেষে রয়েছে উ এবং ইয়। উম্ম বা নিয় নয়, উম্ম বা নিয় হবে না, এগুলো হবে উ, ইয়। জি, খণ্ডতটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, আপনি মনে হয় লক্ষ্য করেন, আমি আবার লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু আপনারা নোট করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখুন, আমি আবার লিখে দিয়েছি। খণ্ডত উ, ইয়। উম্ম বা নিয় নয়, এগুলো হবে উ, ইয়। তারপর রয়েছে আমাদের মূর্ধন্য ন এবং দন্ত ন। উচ্চারণ কেমন হবে? মূর্ধন্য ন এবং দন্ত নয়ের উচ্চারণের কোনো ভিন্নতা নেই। যখন আপনি শব্দে ব্যবহার করবেন মূর্ধন্য ন এবং দন্ত নকে, আপনি একইভাবে ব্যবহার করবেন। হ্যাঁ, উচ্চারণ একই করবেন। ন, দুটি নয়ের উচ্চারণ কি হবে? ন, 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 ন। তারপর তিন শয়ের উচ্চারণ আমরা দেখলাম, আবার একটু আমি রিপিট করি। আমাদের কাছে রয়েছে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। না, আপনারা একটু লিখে রাখুন, হ্যাঁ, জনাব জিয়াউর রহমান, একটু যখন ক্লাস চলবে তখন নোট করে রাখবেন, কারণ গ্রুপ হচ্ছে আমাদের শুধুমাত্র নোটিসের জন্য, আর ক্লাস হচ্ছে পড়ার জন্য। দুটি যদি এক করে ফেলি তাহলে আপনাদের জন্যই অসুবিধা হবে। তাই যা যা ক্লাসে বলছি একটু ক্লাসে নোট করে রাখলে ভালো হয়। আর কোনো কারণে যদি আপনারা নোট রাখতে না পারেন, কাগজ কলম কাছে না থাকে, তাহলে আপনারা হচ্ছে আপনাদের মোবাইলে যে নোটপ্যাড আছে সেখানে একটু লিখে রাখলে ভালো হয় আর কি। তো তিন শয়ের আমাদের কাছে কি আছে? তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। সাধারণত তিন শয়ের উচ্চারণ হবে অনেকটা শীর্ষের মতো বা ইংরেজি এস এইচ এর মতো। হ্যাঁ, ক্লাস 9-10 এর বোর্ড ব্যাকরণে দেয়া আছে এগুলো বিস্তারিত। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস 9-10 অনেক কিছু দেয়া আছে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার সাথে হচ্ছে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি তো আছি। আমি আপনাদের সর্বাত্মক সাহায্য করার জন্য এখানে আছি এবং এটাই আমার দায়িত্ব, যেন আপনাদের কষ্ট করতে না হয়, সবকিছু যেন বুঝে নিতে পারেন সহজেই। তো আমি যেটা বলছিলাম, ইংরেজি এস এইচ এর মতো বা অনেকটা উচ্চারণ হবে স, 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 এইভাবে। আবার মাঝে মাঝে জিনিসটি স না হয়ে শুধুমাত্র ইংরেজি এস এর মতো হয়, স, স, এইভাবে। স, স, স। আমি কিছু উদাহরণ দিই, যেমন শেষ, অশেষ, নিঃশেষ। আবার স এর মধ্যে কিছু উদাহরণ, যেমন স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, শ্রবণ। এখন যেসব ক্ষেত্রে স হয় এগুলোর কিছু নিয়ম আছে। নিয়মের ক্লাসে এগুলো আমরা কভার করব। হ্যাঁ, আপনারা ভয় পাওয়ার কিছু নেই যে আমরা তো আসলে এগুলো এগুলো শিখতে পারলাম না, সবগুলোই আমরা শিখবো। কিন্তু যেন হযবরল না হয়ে যায়, আমরা ক্লাসটিকে যেভাবে ডিজাইন করেছি সেভাবেই যেন আমরা সুন্দর একটি ম্যানারে আগাতে পারি। হ্যাঁ, সিয়াম, একদম যেমন সিয়াম, আপনার নামটি কিন্তু সিয়াম, ঠিক বলেছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো অ্যারাবিক উচ্চারণে হয়। সিয়াম খুব সম্ভবত অ্যারাবিক একটি শব্দ, তো ওটি অ্যারাবিক উচ্চারণে হবে। যেমন হতে পারে আপনার আয়েশা, জান্নাত, আসমা, এই ধরনের শব্দগুলো কিন্তু অ্যারাবিক শব্দ, বাংলা শব্দ নয়। তো বাংলা শব্দের ক্ষেত্রেই কিন্তু বাংলা উচ্চারণটা হয়ে থাকে। তাছাড়া নাম, এই শব্দগুলোর ক্ষেত্রে আপনি যেভাবে রাখছেন, আপনি যেভাবে নামটিকে উচ্চারণ করবেন তার উচ্চারণ তেমনই হবে। কিন্তু বাংলার ক্ষেত্রে আবার যে আপনি যদি একদমই বাংলা শব্দ নাম হিসেবে রাখেন, সেক্ষেত্রে নামের উচ্চারণ একরকম হয়, শব্দের উচ্চারণ আরেক রকম হয়। এগুলো আছে, আমরা শিখবো ধীরে ধীরে। আপনাদের আসলে আগ্রহ আছে, তাই ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। একদম যেমন সিয়াম, সালাত, সালাম, এগুলো কিন্তু অ্যারাবিক শব্দ। তাই উচ্চারণটাও সেভাবেই হবে, আপনি যেভাবে নামটি রাখবেন সেভাবে হবে। কিন্তু যদি বাংলা নাম রাখেন, যেমন অজিত, হ্যাঁ, একটি শব্দ আছে অজিত, নামের ক্ষেত্রে তার উচ্চারণ হবে অজিত, কিন্তু যখন বাংলা শব্দ হিসেবে ব্যবহার করবেন তখন হবে অজিত। এরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা শিখবো ধীরে ধীরে। 300টা বুঝলাম। তারপর তাহলে আমরা আজকে কি কি এখানে শিখলাম? র এবং র। র হলো অল্প প্রাণে ডয় বিন্দু র,
ভয়বিন্দু র হলো মহাপ্রাণের। হ্যাঁ, আজকে আমরা ব্যঞ্জন ধ্বনিতে আলাদা আলাদা করে শিখলাম উ, ইয়, ন, ন, স, 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 র, র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলোর বাইরে আজকে আমরা আলাদা আলাদা করে এগুলো দেখলাম, এগুলোর বাইরে বাকি যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে যেমন ক, খ, গ, ঘ বা প, ফ, এই জিনিসগুলো আমরা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখবো। আগে আমরা শিখবো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ মহাপ্রাণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে বাকি যে ধ্বনিগুলো আছে সেগুলো শিখবো, পাশাপাশি আমরা স্বরধ্বনিগুলো শিখবো। এরপর আমরা শিখবো আমাদের একটি ছড়া আছে, খুব সুন্দর ছড়া, শব্দকল্পদ্রুম, যে ছড়াটি মূলত যদি আপনারা অনুশীলন করেন তাহলে জিভের জড়তা দূর হবে। জিভের জড়তা দূর হওয়া অত্যন্ত জরুরি এবং এই ছড়াটি আপনাকে সাহায্য করবে। এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো। এখন আজকে যেগুলো শিখলাম এগুলো একটু আপনারা আমার সঙ্গে রিপিট করবেন, সবাই বলবেন ও, ইয়, ন, ন, স, 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 র, র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আবার বলবো উ, ইয়, ন, ন, স, 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 র, র, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আচ্ছা, এইবার আপনাদের কাজ হবে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখলাম সেই ধ্বনিগুলো কোন জায়গা থেকে উচ্চারণ হবে, অর্থাৎ বাকযন্ত্রের বিভিন্ন স্থান চিহ্নিতকরণ, উচ্চারণ স্থান, এবং পরবর্তীতে যে ব্যঞ্জন ধ্বনিগুলোকে স্পেসিফিক আমরা শিখেছি এগুলো একটু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিজে নিজে একবার পড়বেন। পড়ে আমাকে জানাবেন আপনাদের কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। আমি আপনাদের সবার কাছ থেকে উচ্চারণ শুনতে চাইবো, কিন্তু তার আগে আমাদের একটু আগামী ক্লাসটি করা প্রয়োজন। আগামী ক্লাসটি করলে বুঝতে পারবেন কেন আমরা একটু অপেক্ষা করছি। আগামী ক্লাসটি শিখলে আমি একজন একজন করে সবার কাছে উচ্চারণ শুনবো, তখন যার যেখানে ভুল হবে আবার সংশোধন করে দেবো। কিন্তু আজকের ক্লাসে কারো আর কোনো কনফিউশন বা কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান। একটু দেখে নেই। বুঝিনি, কি দেখবো আপু? না, বলতে চেয়েছি আজকে আমাদের যে লেকচার শিটটি আছে সেই লেকচার শিট যেটুকু আমরা আজকে শিখলাম একটু দেখবেন সেখানে আপনার কোনো কনফিউশন আছে কিনা বা আপনি পুরোটা বুঝতে পেরেছেন কিনা। না বুঝলে আমাকে সেটা জানান, আমি আবার বুঝিয়ে দেবো। বুঝতে পেরে, জি জি, আগামী ক্লাস বলতে আগামী সোমবার, জি ঠিক বলেছেন। জি বুঝেছি, ক্লাস বুঝতে আর কোনো সমস্যা নেই। জি, আসমাউল হোসনা ডালিয়া আপু জানতে চেয়েছেন তিনটি স। হ্যাঁ, তিনটি স আমি আবার একটু বলি, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। তিনটি স আসলে তালব্য ধ্বনি, মূর্ধাধ্বনি এবং দন্তধ্বনির অন্তর্ভুক্ত হলেও সাধারণত তিনটি স এর উচ্চারণগত কোনো ভিন্নতা নেই। সাধারণত আমরা তিনটি স কে একইভাবে উচ্চারণ করব, কিভাবে? শীষের মতো করে, এস, এইচ, এরকম। কিন্তু মাঝে মাঝে আবার এস এর মতো বা সরি চ নয়, স এর মতো উচ্চারণ করব, যেমন স্নেহ। এটি হলো তিনটি স এর পার্থক্য। আর রাবে আপু আবার মূর্ধন্য ষ এর উচ্চারণ জানতে চেয়েছেন। হ্যাঁ, এটাই বলছিলাম যে তিনটি স এর উচ্চারণ হবে স, বা ইংরেজি এস এইচ এর মতো। হ্যাঁ, স, স, এভাবে।
ইংরেজি এস এইচ এর মতো, মাঝে মাঝে আবার স হতে পারে। তিনটি স্বর ক্ষেত্রে একই, আপনি মূর্ধন্য স বলেন তার উপর যেই সই বলেন, নিয়ম একই। হ্যাঁ, তিনটি স্বরের উচ্চারণ একই রকম ভাবে হবে, ইংরেজি এস এইচ এর মতো বা স এমন, তবে মাঝে মাঝে হবে স এর মতো। অন্তস্থ অ, অবশ্যই সুলাইমান আপনি দিয়েছেন অন্তস্থ অ, আমি একটু লিখে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। আবার একটু লিখে দিলাম অন্তস্থ অ, এইভাবে অন্তস্থ অ। আর কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আমরা তাহলে আগামী ক্লাসটি হবে আপনাদের আগামী সোমবার। আর আগামীকাল রাতে আপনাদের একটি পরীক্ষা হবে আমাদের ওয়েবসাইটে। সেই পরীক্ষার যাবতীয় ইনফরমেশন আমাদের অ্যাডমিন মারুফ সাহেব আপনাদের দিয়ে দেবেন, আপনারা একটু সেগুলো ফলো করে পরীক্ষা অংশগ্রহণ করবেন, তারপর আপনাদের রেজাল্টটাও তিনি দিয়ে দেবেন গ্রুপে। হ্যাঁ, আজকের ক্লাস দেখে মনে হচ্ছে সামনে হয়তো তেমন কঠিন কিছু হবে না, বেশি কঠিন হলে পালায় যাব। না, পালিয়ে যেতে হবে না, ইনশাল্লাহ আমি আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব। না বুঝলে আমি বারবার বোঝাবো। আসলে আমি যে এতক্ষণ ধরে বক বক করছি, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার কিন্তু আর কোনো সার্থকতা নেই এখানে। আপনারা বুঝতে পারলে আমার এই কথা বলা সার্থকতা, আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এটা পুরোই আমার কি ব্যর্থ। তাই আপনাদের বোঝার উপর ভিত্তি করে, আপনাদের বোঝার উপর নির্ভর করছে আমার সফলতা। তা আমি সফলতা পেতে হলে আপনাদের বুঝতে হবে অবশ্যই। কয়টা বাজে? 9টার দিকে হতে পারে, তিনি গ্রুপে জানিয়ে দেবেন। হ্যাঁ, খুব কঠিন পরীক্ষা হবে না, শুধু আজকের এই জিনিসগুলো মাথায় রাখবেন একটু। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ওপো থেকে লিখেছেন, প্রথমে যেটি দিয়েছেন এটি হবে র, আর পরেরটি হলো র। র, 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 র। একটু আবার শুনবেন, র, 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 এইভাবে। নাবিলা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। সেই মরজিমা আপু বলেছেন আপু খুব সুন্দর করে বুঝিয়ে দেন, ভালো লাগলো। আপনারা বুঝতে পারলে আমারও ভালো লাগবে, আর বুঝতে না পারলে আমাকে বারবার বলবেন, আমি 100বার বলবো, আমার কোনো বিরক্তি নেই বলতে, কিন্তু তবু আপনারা যেন বুঝতে পারেন। আপু ফ্রি হয় 9টার পর, যে কোনো টাইম দিতে পারবো। ঠিক আছে, 9টার দিকে বা 9টার পরেই হবে। বুঝেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই আপনার প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করতে পারবেন, যেখানে সমস্যা হবে উচ্চারণ জনিত সব ধরনের প্রশ্ন করতে পারবেন। আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে সামনের দিকে আরো অনেক কিছু শিখব। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আপনাদের টেকনিক্যাল যে কোনো সমস্যা আমাদের গ্রুপে মারুফ সাহেবের সঙ্গে শেয়ার করবেন। আর আচ্ছা, আমি কথা বললে অনেক কষ্ট হয়, হয়রান হয়ে যায়, কারণ কি? এটা হচ্ছে অভ্যাসের কারণে। হ্যাঁ, আপনাকে একটু আরো বেশি বেশি অভ্যাস করতে হবে। আরেকটি জিনিস আছে, সেটি হলো আপনাদের দমের ব্যায়াম করতে হবে। আমি একটি দমের ব্যায়াম আপনাদের শিখিয়ে দেব, সেই দমের ব্যায়াম করলে অনেকক্ষণ দম ধরে রাখতে পারবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে আমি অনবরত কথা বলে যাচ্ছি। আপনাদের ক্লাসের আগে আরো 1.5 ঘন্টা আমি কথা বলেছি 8টার ক্লাসে। তো এখন একটু আমার কাছে কষ্ট হচ্ছে, গলায় একটু সমস্যা লাগছে, কিন্তু তবু আমি টানা কথা বলে যাচ্ছি, কারণ এটি হচ্ছে আমার দায়িত্ব। তো আরেকটি ব্যাপার হলো, আমি ওই যে অনুশীলন করতে করতে ওই দমের ব্যাপারটি আমার আয়ত্ত হয়েছে। সেই দমের ব্যায়ামটি আমি আপনাদেরও শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ওপো ফোন থেকে জানতে চেয়েছেন, দুটি দিয়েছেন, র এবং রহ। র, রহ, র, রহ। যেমন রতে আমরা বলি কি বাড়ি, আবার রহতে দৃঢ়। বাড়ি, দৃঢ়। পার্থক্যটি কিন্তু এখানে, বাড়ি, দৃঢ়, বাড়ি, দৃঢ়। আচ্ছা জনাব ইদ্রিস, আপনি একটু হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে আবার একটু আপনার সমস্যাটি বলুন, আমি সমাধান দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি দম বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। হ্যাঁ, জাহিদ আপনি সম্ভবত দম বেশিক্ষণ ধরে রাখতে পারেন না, এই জন্য শ্বাস বন্ধ হয়ে যায়। তাহলে ওই দমের ব্যায়ামটি করবেন, ইনশাল্লাহ দমের ব্যায়ামটি করলে এটা থাকবে না। না না, অলিউল্লাহ লিখেছেন হোমওয়ার্ক দিবেন কি? না, হোমওয়ার্ক দিয়ে দিলাম না। সেটাই তো বললাম যে আপনাদের হচ্ছে আগামীকাল পরীক্ষা হবে, আজকের ক্লাসে যে জিনিসগুলো আমরা শিখলাম আগামীকাল সেগুলোর একটি পরীক্ষা হবে ওয়েবসাইটে। আর আপনাদের আগামী ক্লাসে কিন্তু পড়া নেওয়ার সেশন থাকছে না। হ্যাঁ, কারণ আগামী ক্লাসে পড়া দিলেও আপনাদের পড়াগুলো কিন্তু আপনারা বলতে পারবেন না ঠিকঠাক মতো, যেহেতু আমরা অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনিটি এখনো শিখিনি। তাই আগামী ক্লাসে পড়া নেওয়ার সেশন থাকছে না, তার বদলে একটি পরীক্ষা থাকছে আমাদের আগামীকাল। আচ্ছা ঠিক আছে। সিয়াম লিখছেন আপু ছুটি দেন, ঘুম পাচ্ছে। হ্যাঁ, খুব দ্রুতই করছি। জনাব ইদ্রিস আপনি একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আপু, আমার একটা সমস্যা ছিল, সেদিন বলছিলাম গ্রুপে, তা এখানে বলতে বলছিলাম আচ্ছা, ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে এক্সাক্টলি মনে নেই, তো আপনি একটু আবার বলবেন তাহলে ভালো হয়।
সেটা সমস্যাটা হচ্ছে কথা বলা অবস্থায় মানে একটা উচ্চারণ করতেছি, একটা উচ্চারণই প্রথমে ঠিক আসে, পরের টুকু ফেটে যাওয়ার মতো হয়। আচ্ছা আচ্ছা, মানে আর প্লাস মানে পরে ফেটে যাওয়ার মতো বলতে আপনি কি বোঝাচ্ছেন, যে উচ্চারণটা আগেরটা ক্লিয়ার হলেও পরেরটা ক্লিয়ার হয় না, এই তো? হ্যাঁ, ক্লিয়ার হয় না, মানে কিরকম ভাঙ্গা ফাটার মতো এরকম হয় আর কি। আচ্ছা, যেমন ধরুন শুদ্ধ, স্পষ্ট এবং পরিষ্কার উচ্চারণ, এটা একটা। আবার শুদ্ধ, স্পষ্ট, পরিষ্কার উচ্চারণ দ্বিতীয়টার মতো, এমন? না না, এগুলা না। যেমন একটু আগে হয়েছিল এরকম, মানে অনেকগুলো উচ্চারণ এরকম হয়, বা মানে এটা আমার একটু গলা কি, থেকে সমস্যা। অনেকগুলো আপনি কি উচ্চারণ আমাকে বলতে একটু উদাহরণ দিয়ে বলতে পারবেন? স্পেসিফিক ভাবে কোনো উচ্চারণ এরকম হয় না, কিন্তু সব সময় হয় না যে সব একটা স্পেসিফিক কোনো নাই, মানে হঠাৎ করে এরকম হয়, এই গলায় কফ হালকা আছে, ও এই কারণে আচ্ছা আর আচ্ছা কি আচ্ছা, হয়। বুঝতে পেরেছি, গলাটা হঠাৎ করে আটকে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, আটকে তাহলে যায়, বা আমরা হচ্ছে, প্রথম প্রথম উচ্চারণটা একটু মোটা টাইপের হলো, পরেরটা একটু হালকা, বা অন্য স্বর আসে, আহ নয়েজ আসে, এই আচ্ছা, টাইপের। শর্টটাই পরিবর্তন হয়ে যায় মাঝে মাঝে, বা হ্যাঁ, চিকন হয়ে যায়। হ্যাঁ, স্বরটাই পরিবর্তন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা স্বরের ব্যায়াম করলে এটা থাকবে না। আমরা একটা সর্গম আছে, হ্যাঁ, সারে গামা পা, নিশ্চয়ই আপনি জানেন, যারা গানের সঙ্গে জড়িত আছেন তারা তো এটা খুব ভালো জানেন। সর্গমটা সারেগামা আমরা সারেগামটা অনেকদিন থেকে প্র্যাকটিস করি, তবুও ঠিক হয় না, আর হচ্ছে প্র্যাকটিস না। করি কিন্তু। আচ্ছা, তাহলে আপনাকে আমি হচ্ছে গুগ ধ্বনির প্র্যাকটিসটা শিখিয়ে দেবো। গুগ ধ্বনির প্র্যাকটিসটা শিখলে আশা করি আর প্রবলেম থাকবে না। হ্যাঁ, গুগ ধ্বনিও করি অনেকদিন থেকে, কিন্তু ওটা ভালোভাবে হয় কিনা সেটা তো জানি না কিন্তু। হুম। আর শ্বাস এখনো নিতে অনেক, কথা বলা অবস্থায় শ্বাস নিতে কষ্ট হয়। কথা বলা তাহলে একটা দমের হ্যাঁ ব্যায়াম হ্যাঁ, করুন। দমের ব্যায়ামটা করলে এটা থাকবে না। আপনি তাহলে বুঝেছি। এটা কন্টিনিউ করুন, হ্যাঁ, গুগ ধ্বনিটা খুবই কার্যকরী এই ব্যাপারে। গুগ ধ্বনিটা কন্টিনিউ করুন, কিন্তু নিয়মিত, একদম প্রতিদিন। 15 দিন যদি বুঝেছি। করেন, 15 দিন টানা করবেন, মাঝে একদিন দুদিন গ্যাপ দিবেন না। আমরা অনেক সময় ওষুধের যেমন কোর্স কমপ্লিট করি, সেইভাবে জি করার জি। চেষ্টা করি। তাহলে আপনি হচ্ছে একটু 15-20 দিন করে একটু দেখে আমাকে আবার আপডেট জানাবেন, হ্যাঁ? জি আপু, আর ওই যে গলায় হালকা কফ আছে, ওটা ঢোক গিলতে হয় সব সময়, এটা কি ভালো করার কোনো ঔষধ বা কোনো খাবার এই টাইপের না না আছে না, কিছু? না, এটা খাবারের জন্য না। আমার মনে হচ্ছে যে আপনার ওই যে কণ্ঠের পরিবর্তনটা হলে এটা আর থাকবে না। আপনি 15 দিন গুগধনি প্র্যাকটিস করে তারপর আমাকে একটু আপডেট জানান। এরপর আমি আবার আপনাকে নতুন ইনস্ট্রাকশন দিচ্ছি তাহলে। জি আপু, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক। আচ্ছা, ঠিক আছে। আপু, দমের ব্যায়াম কিভাবে করবো আমি হচ্ছে আপনাদের শিখি। এর উপরে আমাদের হচ্ছে ক্লাস আছে, ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়ে অনুশীলন করব, শিখিয়ে দেব। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আপনাদের আর হচ্ছে কষ্ট করে আটকে রাখবো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের সোমবারে। কালকে পরীক্ষা অংশগ্রহণ করবেন। টেকনিক্যাল যে কোনো সমস্যায় আমাদের মারুফ সাহেবকে বলবেন, তিনি আপনাদের সাহায্য করবেন। আর উচ্চারণ জনিত বা পড়ার কিছু হলে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।